কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের সাথে আবার একটা ক্লাসে দেখা হয়ে গেল। আজকে আমরা ভৌত আলোক বিজ্ঞান অধ্যায়ের দ্বিতীয় ক্লাস করব। আজকে আমাদের ভৌত আলোক বিজ্ঞান অধ্যায়ের শেষ ক্লাস। তো প্রথম দিন কিন্তু আমি বেশি কিছু পড়াইনি তেমন। আমরা ব্যতিচারের যে শর্ত বা সূত্রগুলো ছিল, সেই সূত্র বা শর্তগুলো আমরা রেডি করে রাখছিলাম। তো আজকে আমরা অপবর্তন, ব্যতিচার এবং সমাবর্তন, এই তিনটা টপিকের যাবতীয় যত যা কিছু আছে, যেগুলো আর কি আমাদের ইউনিভার্সিটিতে আসার মতো, সবগুলো জিনিসই আমরা টাইপ ওয়াইজ শেষ করব। তো আমরা অপবর্তন এবং ব্যতিচার এগুলার শর্ত একবারে দেখে নিয়ে দেন আমরা একবারেই ম্যাথ প্রবলেম সলভ করব। কেন? কারণ তোমাদের একটা জিনিস যেটা হয় সেটা হচ্ছে, ধরো ব্যতিচারের টপিকটা আমি পড়ালাম, ব্যতিচারের সূত্রগুলো আমি রেডি করে দিলাম, এবং তারপরে ওই ব্যতিচার রিলেটেড প্রবলেম দিলাম, তুমি পারলা। আবার অপবর্তনের সূত্রগুলো রেডি করে দিলাম, দেন আবার অপবর্তনের ম্যাথ প্রবলেমগুলো দিলাম, তুমি পারলা। কিন্তু যখন কি হয়, একসাথে কম্বাইন করে দেওয়া হয়, তখন অপবর্তন নাকি সমাবর্তন, কোন শর্ত খাটাবো, অপবর্তনের শর্ত নাকি সমাবর্তনের শর্ত খাটাবো, এই মানে ব্যতিচারের শর্ত খাটাবো, এই ব্যাপারগুলোতে বেশ ব্যাপক ধরনের কনফিউশন হয়। তো এই কারণে যাতে কনফিউশন না হয়, তো সেই জিনিসটা আমরা দেখবো আর কি। ঠিক আছে, কনফিউশন যাতে কম হয়, ঠিক আছে, কনফিউশন হইলে কি ডিসিশন নিতে হবে, তো সেই ব্যাপারগুলো আমরা দেখব। তো চলো দেখো, আমরা ব্যতিচারের কিন্তু শর্তগুলো রেডি করে রাখছিলাম, তোমার খাতায় কিন্তু শর্তগুলো আছে। এইবার শোনো, অপবর্তনের কথা একটু বলি। সরু চির বা প্রতিবন্ধকের ধার ঘেঁষে আলো চলার পথে আলোর বেঁকে যাওয়ার যে ঘটনাটা, সেটাই হচ্ছে অপবর্তন। অপবর্তন, সরু চির বা প্রতিবন্ধকের ধার ঘেঁষে আলো চলার পথে আলোর বেঁকে যাওয়ার যে ঘটনাটা, সেটাই হচ্ছে অপবর্তন। অপবর্তন দুই ধরনের হয়, একটা হচ্ছে ফ্রেনেল শ্রেণী অপবর্তন, ফ্রেনেল শ্রেণী অপবর্তন, আর একটা হচ্ছে ফ্রনহোফার শ্রেণীর অপবর্তন। ফ্রনহোফার শ্রেণী অপবর্তন। অপবর্তন দেখো, ফ্রেনেল শ্রেণীর অপবর্তনে কোনো লেন্স ব্যবহার করা হয় না। ধরো এটা হচ্ছে একটা চির, এই যে একটা চির, এই চিরের মধ্য দিয়ে আলো যাবে। এখানে ধরো একটা উৎস আছে, সোর্স। তো আলো কি? আলো তরঙ্গ, তরঙ্গ আকারে আসবে, এই চিরের মধ্য দিয়ে নির্গত হবে। এখানে একটা পর্দা রাখা আছে, তাহলে আলো গিয়ে এই পর্দার উপর পড়বে। তো দেখো, এখান থেকে আলো আসলো, আলো সোজা গিয়ে পর্দার উপর এই পয়েন্টে পড়বে, আলো গিয়ে এই পর্দার উপর এই পয়েন্টে পড়বে। তাহলে এই জায়গাটুকু হচ্ছে আলোকিত, আলোকোজ্জ্বল ডোরা। কিন্তু খুব ভালো করে যদি তুমি লক্ষ্য করো, দেখো এটা হচ্ছে জিওমেট্রিক্যাল লাইট রিজিয়ন, তার নিচে ডার্ক, উপরে ডার্ক, কিন্তু এই ডার্ক অঞ্চলের মধ্যে এরকম আমরা ছোট ছোট আলোক বিন্দু দেখতে পাই, এরকম ছোট ছোট আলোক বিন্দু। ঠিক একইভাবে নিচের দিকেও তাই, এরকম ছোট ছোট আলোক বিন্দু দেখতে পাই। আস্তে 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 আলোর আলোর যে মানটা, আলোর যে ব্যাপ্তিটা, সেটা কমতে থাকে। উপরের দিকেও আস্তে 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 আলোর ব্যাপ্তিটা কমতে থাকে, অন্ধকারের ব্যাপ্তিটা বাড়তে থাকে, একসময় পুরাটাই ডার্ক হয়ে যায়। দেখো এখানে আর আলো নাই, আর কোনো আলোক বিন্দু নাই। তাহলে এই যে আলোক অন্ধকার, আলোক অন্ধকার, এই যে ডোরাটা তৈরি হইল, আলো যে আলো আলো যদি সোজা যাইতো, সোজা যদি এখানে যাইতো, তাহলে দেখো এই এই অংশটুকুই আলোকিত হওয়ার কথা ছিল, কিন্তু এর উপরে কিন্তু এখানে আলো আসার কথা ছিল না, এখানে আলো পৌঁছানোর কথা ছিল না। আলো কিভাবে পৌঁছাইছে? আলো বেঁকে গিয়ে পৌঁছাইছে। আলো অবশ্যই বেঁকে গিয়ে পৌঁছাইছে, তরঙ্গ আকারে পৌঁছাইছে। তো আলোর এই যে সরু চির, এই যে চিরের ধার ঘেঁষে যাওয়ার সময় বেঁকে যাওয়ার ঘটনাটা, এটাই হচ্ছে অপবর্তন। ফ্রেনেল শ্রেণীর অপবর্তন হচ্ছে এইটা, যে আমরা এখানে বা এখানে কোনো লেন্স ব্যবহার করব না, চিরের আগে পরে আমরা কোনো লেন্স ব্যবহার করব না। তো এটা হচ্ছে ফ্রেনেল শ্রেণীর অপবর্তন। ফ্রেনেল শ্রেণীর অপবর্তনে চির থেকে উৎস এবং পর্দা দেখো একটা সার্টেন ডিস্টেন্সে আছে, অর্থাৎ সসীম দূরত্বে অবস্থান করছে। তাহলে এখানে একটু আমরা লিখব, চির থেকে উৎস ও পর্দা, চির থেকে উৎস ও পর্দা অসীম দূরে না। তাহলে কেমন দূরে? সসীম দূরে। আর একটা জিনিস দেখো, চিরের মধ্যে যে আলোটা প্রবেশ করছে, সেই আলো কেমন? সেই আলোর তরঙ্গমুখ কেমন? এই তরঙ্গমুখগুলো কেমন? গলীয় না? তাহলে তরঙ্গমুখ গলীয়, ঠিক আছে। তরঙ্গমুখ, তরঙ্গমুখ কেমন? তরঙ্গমুখ হচ্ছে গলীয়। তো এমসিকিউর জন্য এই ব্যাপারটা মাথায় রাখবো। হ্যাঁ, এখানে কোনো লেন্স নেই, এই কারণে চির থেকে পর্দাও একটা সার্টেন সসীম দূরত্বে, চির থেকে উৎস একটা সসীম দূরত্বে। এবার ফ্রনহোফার শ্রেণীর অপবর্তন।
ঠিক আছে। এবার ফ্রনহোফার শ্রেণীর অপবর্তন। ফ্রনহোফার শ্রেণীর অপবর্তন দুই ধরনের হয়। এটা হচ্ছে একটা একক চিরের দরুন অপবর্তন, একক চিরের দরুন অপবর্তন। আর একটা হচ্ছে গ্রেটিং কর্তৃক অপবর্তন, গ্রেটিং কর্তৃক অপবর্তন। দেখো চিত্রটা ম্যান্ডেটরি না, জাস্ট আমি বোঝানোর জন্য এই চিত্রটা কোনো মতে আঁকতেছি, বুঝছো? কোনো মতে। আমরা যদি একক চিরের অপবর্তন দেখি, দেখো আমি কোনো মতে চিত্র আঁকবো। এখানে চির থাকবে একটা, এবং আমরা চিরের আগেও পরে দুইটা লেন্স ব্যবহার করব। এই যে এটা হচ্ছে একটা চির, এই যে একটা চির, তো আমরা এখানে এই যে একটা লেন্স ব্যবহার করব, আবার এই চিরের পরে এখানেও একটা লেন্স ব্যবহার করব। লেন্স ব্যবহার করলে হবে কি, পর্দায় যে ডোরাগুলো হবে সেই ডোরাগুলো বেশ স্পষ্ট ডোরা তৈরি হবে। এখানে ধরো উৎস আছে, এই যে এটা হচ্ছে সোর্স, তাহলে এখান থেকে আলোক রশ্মি আসবে। দেখো যখন লেন্সের মধ্য দিয়ে আলোক রশ্মি প্রতিসরিত হয়, তখন আলোক রশ্মি যদি আমি উৎসটাকে ফোকাসে রাখি, কার ফোকাসে? লেন্সের ফোকাসে। এই যে লেন্স, এই লেন্সের ফোকাস বিন্দুতে রাখি, তাহলে এখান থেকে যখন আলোক রশ্মি নির্গত হবে, সেই আলোক রশ্মি প্রতিসরণের পর এই যে এভাবে সমান্তরালে যাবে, প্রধান অক্ষের একেবারে সমান্তরালে চলে যাবে, এভাবে সমান্তরালে। এটা প্রধান অক্ষ, হ্যাঁ, লেন্সের প্রধান অক্ষ, এটা ফোকাস বিন্দু, এটা প্রধান অক্ষ, তাহলে প্রধান অক্ষের সমান্তরালে চলে যাবে, এই যে এভাবে সমান্তরালে চলে যাবে। গিয়ে দেখো এই যে লেন্স, এখানে আবার একটা লেন্স আছে, তাহলে আলোক রশ্মিগুলা এরকম কোন একটা বিন্দুতে মিলবে। কোথায় গিয়ে মিলবে? মিলবে হচ্ছে প্রধান ফোকাসে রাখলে প্রতিসরণের পর প্রধান অক্ষের সমান্তরাল হবে, আবার প্রধান অক্ষের সমান্তরাল আলোক রশ্মি প্রতিসরণের পর ফোকাসে মিলবে। তাহলে আমরা পর্দাটাকে রাখবো ফোকাসে, এই যে এটা পর্দাটাকে রাখবো ফোকাসে। তাহলে এইটা হচ্ছে কেন্দ্রীয় উজ্জ্বল, প্রথম উজ্জ্বল, দ্বিতীয় উজ্জ্বল, এইভাবে ডট 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 চলতে থাকবে। তো এটা হচ্ছে একক চিরের দরুন অপবর্তন, একটা চির। এবার দেখো চির থেকে উৎস এবং পর্দা এরা সসীম দূরত্বে অবস্থিত। মানে কি সসীম দূরত্বে? কেন? ঠিক আছে, সরি, অসীম দূরত্বে অবস্থিত। অসীম দূরত্বে কেন? থিওরিটিক্যালি আমরা যখন সমান্তরাল আলোক রশ্মি দেখি না, এই সমান্তরাল আলোক রশ্মির গন্তব্যস্থল বা উৎপত্তি স্থল আসলে অসীম। থিওরিটিক্যালি মানে আমরা তো উৎসকে অসীমে পাঠাইতে পারবো না, আমরা তো পর্দাকে অসীমে পাঠাইতে পারবো না। তো আমরা যদি অসীমে পাঠাইতে না পারি, আমরা চিরের মধ্যে দেখো আলোক রশ্মি প্রবেশ করাচ্ছে সমান্তরাল আলোক রশ্মি, এই রেগুলা কি সমান্তরাল। তো সমান্তরাল আলোক রশ্মি মানেই ভাববা যেগুলো অসীম থেকে আসছে, তাহলে আসছে কোত্থেকে? অসীম থেকে, যাচ্ছে কোথায়? অসীমে। তো এটাই হচ্ছে ব্যাপার। তাহলে এখানে চির থেকে উৎস ও পর্দা অসীম দূরে এবং তরঙ্গমুখ গলীয় না, সমতল। দেখো সমান্তরাল আলোক রশ্মি না, তাহলে তরঙ্গমুখগুলা কেমন? সমতল তরঙ্গমুখ। তো এই দুইটা কথা হচ্ছে এমসিকিউর জন্য একটু মাথায় রাখতে হবে, বুঝলা? আর গ্রেটিং কর্তৃক অপবর্তন, আসো এই চিত্রটা কোনো মতে আঁকি। গ্রেটিং মানে অনেকগুলো চির, পরপর অনেকগুলো চির, এই যে এটা হচ্ছে গ্রেটিং। তাহলে এখানে আলোক রশ্মি যাবে, এই যে আলোক রশ্মি, এখানে একটা লেন্স থাকবে, প্রতিসরণের পর ধরো পর্দার উপর মিললো, এখানে কেন্দ্রীয় উজ্জ্বল, তারপর আলোক রশ্মি বেঁকে গেল, এই যে এখানে বেঁকে যাওয়াটা দেখায় নাই, এই ধরো বেঁকে গিয়ে এইখানে মিললো, এটা প্রথম উজ্জ্বল। ঠিক একইভাবে তাই এখানেও তাই, এরকম বেঁকে যাবে, হ্যাঁ, বেঁকে গিয়ে এইখানে গিয়ে মিলবে, এইখানে মিলবে, এই। তাহলে এই হচ্ছে ব্যাপার। কি কথা বুঝছো? ক্লিয়ার? হ্যালো, সাউন্ড কি হলো? সাউন্ড কি হয়েছে? সাউন্ড তো ঠিক আছে, এবার দেখো এই চিত্রগুলা এতটা ইম্পর্টেন্ট না, জাস্ট খালি তুমি এই বাংলা কথাটা মাথায় রাখবা যে চির থেকে উৎস এবং পর্দা হচ্ছে এখানে অসীম দূরত্বে অবস্থিত, কারণ লেন্স ব্যবহার করছি। আর তরঙ্গমুখগুলো দেখো সমতল তরঙ্গমুখ, যেহেতু সমান্তরাল আলোক রশ্মি সমতল তরঙ্গমুখ, আর এর গলীয় তরঙ্গমুখ। আর চির থেকে উৎস আর পর্দা সসীম দূরত্বে। জাস্ট এই কথাগুলো মাথায় রাখবা। এইবার আসো শর্ত, আমাদের ফ্রেনেল শ্রেণীর অপবর্তন নিয়ে আলোচনা না,
আমাদের আলোচনা ফ্রনহোফার শ্রেণীর অপবর্তন নিয়ে, ঠিক আছে? ফ্রনহোফার তো একক চিরের দরুন অপবর্তন, একক চিরের দরুন অপবর্তন। একক চিরের দরুন অপবর্তনের শর্ত হচ্ছে তিনটা শর্ত। একক চিরের দরুন অপবর্তনের শর্ত তিনটা। অনেক কথা ভাই ব্যতিচারের শর্ত তো দুইটা ছিল, উজ্জ্বল বিন্দুর শর্ত, অন্ধকার বিন্দুর শর্ত। সমদশায় মিলিত হইলে গঠনমূলক ব্যতিচার, বিপরীত দশায় মিলিত হইলে ধ্বংসাত্মক ব্যতিচার। গঠনমূলক ব্যতিচারে উজ্জ্বল বিন্দু, ধ্বংসাত্মক ব্যতিচারে অন্ধকার বিন্দু, দুইটা শর্ত ছিল। কিন্তু অপবর্তনে, বিশেষ করে একক চির দরুন অপবর্তনে শর্ত হচ্ছে তিনটা। কয়টা শর্ত? তিনটা শর্ত। এবার আসো কি কি। প্রথমটা হচ্ছে কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা। কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা, কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা বা সেন্ট্রাল ম্যাক্সিমা, এটাকে সংক্ষেপে এই যে সিএম দিয়ে লিখলাম, কি? সেন্ট্রাল ম্যাক্সিমা। এই যে উজ্জ্বল বিন্দুকে চরম বিন্দু বলে, কেন্দ্রীয় চরম, কেন্দ্রীয় চরম। এর জন্য পথের পার্থক্য ডেল এক্স। আর ডেল এক্স মানে কি? এ সাইন থিটা। ডেল এক্স মানে কি? এ সাইন থিটা, ঠিক আছে? তাহলে ডেল এক্স ইকুয়াল টু এ সাইন থিটা, এটা সমান সমান কি হবে? 0 হবে, পথ পার্থক্য 0 হবে। কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা, তো তার জন্য ডেল এক্স, পথের পার্থক্য 0, পথের পার্থক্য 0 হলে তো কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা তৈরি হয়। তাহলে ডেল এক্স এ সাইন থিটা 0। আর 2 নম্বর আসো, দেখো কেন্দ্রীয় উজ্জ্বল আলাদা, সে সাধারণ যে উজ্জ্বলগুলো আছে এদের সাথে কিন্তু তার শর্তটা এখানে মিশবে না, এখানে আলাদা হবে। ব্যতিচারে ঢালাওভাবে উজ্জ্বলের জন্য একটা শর্ত লিখছিলাম, অন্ধকারের জন্য একটা শর্ত লিখছিলাম, বাট অপবর্তনে, একক চির দরুন অপবর্তনে কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা সিএম। সিএম মানে কি? চিফ মিনিস্টার। চিফ মিনিস্টার আলাদা। চিফ মিনিস্টারও সবার সাথে মিশবে? অন্যান্য মিনিস্টারদের সাথে মিশবে না, তো ও একটু আলাদা থাকবে, ওর একটু আলাদা পার্ট। তাহলে এটা হচ্ছে মুখ্য, এটা হচ্ছে মুখ্য, যে সেন্ট্রাল ম্যাক্সিমাম হচ্ছে মুখ্য। আর এটা হচ্ছে গৌণ, গৌণ চরম বিন্দু, চরম বিন্দু বা উজ্জ্বল ডোরা, উজ্জ্বল ডোরা। ভালো করে খেয়াল করো, এর জন্য শর্ত হবে ডেল এক্স এ সাইন থিটা, এ সাইন থিটা। এ কি? এ হচ্ছে চিরের বেদ বা পুরুত্ব। এই যে একক চির, এই একক চিরের এই যে বেদটুকু, ফাঁকা জায়গাটুকু, এটা হচ্ছে এ। তাহলে এ সাইন থিটা, এই এ সাইন থিটা ইকুয়াল টু এবার কি হবে জানো? 2n + 1 λ/2, 2n + 1 λ/2। n এর মান যা বলবে তাই, n যা বলবে তাই, ঠিক আছে? n এর মান কত দিয়ে শুরু? কেন্দ্রীয় উজ্জ্বলের জন্য তো 0 হয়ে গেছে, তাহলে শুরু কত থেকে? প্রথম থেকে শুরু। তাহলে 0, 1, 2, 3 হবে? নো, 1 থেকে শুরু, কারণ কেন্দ্রীয় উজ্জ্বল হয়ে গেছে, কিন্তু হয়ে গেছে। তাহলে এই উজ্জ্বলটা কত থেকে শুরু? প্রথম থেকে শুরু, প্রথম উজ্জ্বল। 1, 2, 3 ডট ডট ডট, n এর মান যা বলবে তাই। প্রথম উজ্জ্বল বলবে n এর মান 1 বসাবা, দ্বিতীয় উজ্জ্বল বলবে n এর মান 2 বসাবা। কি কথা বুঝছো? ব্যতিচারের অনেকটা উল্টা। ব্যতিচারের জন্য ছিল এ সাইন থিটা n ল্যামডা, 2n λ/2 বা n ল্যামডা, এটা ছিল। ওইটা এবার অন্ধকারের জন্য চলে যাবে। আর যেটা বিজোড় ছিল 2n + 1 অথবা 2n - 1 λ/2 ছিল, এখানে কিন্তু মাইনাস না, খবরদার, মাইনাস না, কিন্তু এখানে মাইনাস দেওয়া যাবে না। 2n + 1 λ/2, অর্থাৎ বিজোড় λ/2 হবে হচ্ছে উজ্জ্বলের জন্য। আর 3 নম্বর হচ্ছে অন্ধকার, গৌণ অন্ধকার। অন্ধকার তো গৌণই, সবই গৌণ, ঠিক আছে? গৌণ অবম বিন্দু, গৌণ অবম বিন্দু বা অন্ধকার বিন্দু, অন্ধকার ডোরা। তার জন্য ডেল এক্স এ সাইন থিটা এটা ইকুয়াল টু 2n λ/2 বা n ল্যামডা। এবার এখানে n এর মান শুরু হবে কত দিয়ে? অন্ধকারে শুরু কত দিয়ে? 1 থেকে। অন্ধকারে শুরু 1 থেকে। তাহলে 1, 2, 3 ডট 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 ডট। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, কোনো প্রবলেম নেই। ওকে, 1a সাইন থিটা 0 কিভাবে? এই যে কিভাবে, এই যে একজন জিজ্ঞেস করছো কিভাবে, এই যে তুমি এখন জিজ্ঞেস করছো এখানে এটা কিভাবে,
এটা জিজ্ঞেস করলে কিন্তু তুমি চান্স পাবা না, বুঝতে পারছো? ডেল এক্স সমান সমান এ সাইন থেটা 0, এটা কিভাবে, এটা কিন্তু এখন জিজ্ঞেস করলে কিন্তু তোমার চান্স পাওয়ার সম্ভাবনা কমে আসবে। এটা মুখস্থ করে নিতে হবে এখন, কারণ এখন এটা বুঝাইতে গেলে 2 ঘন্টার ক্লাস লাগবে। 2 ঘন্টার ক্লাস করবা না, করা যাবে না, সেই সময় এখন নাই। এটা করার দরকার ছিল কোথায়? একাডেমিতে, ঠিক আছে? এই কারণে এটা জিজ্ঞেস করা যাবে না, এর মুখস্থ করে ফেলে দিতে হবে, টানা শর্ত মুখস্থ, বুঝতে পারছো? খবরদার, এটা জিজ্ঞেস করছো মানে কিন্তু জরিমানা হবে, যে ভাই এটা কিভাবে, এটা কিভাবে জিজ্ঞেস করলে জরিমানা হবে। এটা তো তোমার বোর্ড বইতেও লেখা নাই কিভাবে, ঠিক আছে? বোর্ড বইতেও লেখা নাই যে কিভাবে। তাহলে এই ব্যাপারটা মাথায় রাখতে হবে, শর্ত, ঠিক আছে? তাহলে একক চিরের দরুন অপবর্তন। এইবার আসো, একক চিরের দরুন খুব ইম্পর্টেন্ট একটা জিনিস আমরা হিসাব করব। একক চির অপবর্তনে, একক চির অপবর্তনে, একক চির অপবর্তনে কেন্দ্রীয় চরমের কৌণিক বিস্তার, কেন্দ্রীয় চরমের কৌণিক বিস্তার, কেন্দ্রীয় চরমের কৌণিক বিস্তার। শোনো, আমরা অপবর্তনে একক চির দরুন যদি অপবর্তন ঘটাই, কেন্দ্রীয় চরমটাকে আমরা বেশ একটু বড় দেখতে পাই। কেন্দ্রীয় চরমটাকে নর্মালি ধরো আমরা যদি গোল করে আঁকি, তাহলে এইটা হচ্ছে কেন্দ্রীয় চরম, এই যে এটা হচ্ছে কেন্দ্রীয় চরম, কেন্দ্রীয় উজ্জ্বলটা। তারপরে এইখানে হচ্ছে প্রথম উজ্জ্বল, বা নর্মালি এরকম গোল করেও থাকে। এই যে এটা হচ্ছে প্রথম উজ্জ্বল, এটা প্রথম উজ্জ্বল, এটা হচ্ছে দ্বিতীয় উজ্জ্বল, এটা হচ্ছে তৃতীয় উজ্জ্বল, এইভাবে থাকে। আবার চাইলে এইভাবে পয়েন্ট পয়েন্ট আকারেও আঁকতে পারি, পয়েন্ট পয়েন্ট আকারেও ধরো আঁকতে পারি। যেমন মনে করো এটা হচ্ছে পর্দা, এটা হচ্ছে পর্দা, পর্দার উপর এই যে এটা হচ্ছে, এটুকু হচ্ছে কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা, এইটুকু। তারপরে এখানে এটা হচ্ছে প্রথম উজ্জ্বল ডোরা, এটা হচ্ছে প্রথম উজ্জ্বল ডোরা, এই যে এটা হচ্ছে প্রথম উজ্জ্বল ডোরা, দ্বিতীয় উজ্জ্বল ডোরা, এই যে এটা দ্বিতীয় উজ্জ্বল ডোরা, এটা তৃতীয় উজ্জ্বল ডোরা, একটু কমতে থাকবে, আস্তে আস্তে কমতে থাকবে, বুঝলা? এটা হচ্ছে তৃতীয় উজ্জ্বল ডোরা, এরকম হবে। আমরা কেন্দ্রীয় উজ্জ্বলের কৌণিক বিস্তারটা চাই। দেখো ভালো করে বোঝো, এটা হচ্ছে এ, কেন্দ্রীয় উজ্জ্বলের কৌণিক বিস্তার, এই যে কেন্দ্রীয় উজ্জ্বল, কেন্দ্রীয় উজ্জ্বল, তার কৌণিক বিস্তার, এই যে এই থেটাটা আমরা চাই, থেটাটা এটা আমরা চাই। এখন এটা আমরা বের করব কিভাবে? দেখো, এই যে কেন্দ্র থেকে, পর্দার কেন্দ্র থেকে কেন্দ্রীয় উজ্জ্বলের এই যে দূরত্বটা, এই দূরত্বটাকে এক্সএন বলতে পারি, আর চির থেকে পর্দার দূরত্ব এটাকে আমরা ডি বলতে পারি, ডি। তাহলে আমি যদি তোমাকে বলি এই কোণটা বের করে দাও আমাকে, তাহলে এই কোণটা হচ্ছে ট্যান থেটা, ট্যান থেটা, ট্যান থেটা, এটা ইকুয়াল টু এক্স এন ডিভাইডেড বাই ডি, ট্যান থেটা ইকুয়াল টু এক্স এন ডিভাইডেড বাই ডি। এই যে ট্যান থেটা লম্ব বাই ভূমি। আর একটা সূত্র হচ্ছে, এর জন্য যদি আমরা সূত্রটা আর একটা লিখি, ওই যে ডেল এক্স, ডেল এক্স সমান সমান কি? এ সাইন থেটা। তাহলে সাইন থেটা ইকুয়াল টু কত? সাইন থেটা ইকুয়াল টু ডেল এক্স ডিভাইডেড বাই এ। দেখো নর্মালি এই থেটা খুব ক্ষুদ্র, এই থেটাটা খুবই ক্ষুদ্র হয়, এই কৌণিক বিস্তারটা খুবই ক্ষুদ্র হয়। তো থেটা যদি খুবই ক্ষুদ্র হয়, থেটা যদি খুবই ক্ষুদ্র হয়, থেটা খুব ক্ষুদ্র হলে, ক্ষুদ্র হলে এই ট্যান থেটা সমান সমান এক্সএন বাই ডি, সাইন থেটা সমান সমান ডেল এক্স বাই এ সমান সমান লেখা যায় যে থেটা খুব ক্ষুদ্র হলে ট্যান থেটা সমান সমান সাইন থেটা, ট্যান থেটা সমান সমান কি? সাইন থেটা। তাহলে ট্যান থেটা মানে এক্সএন বাই ডি, আর সাইন থেটা মানে ডেল এক্স বাই এ। তাহলে ওই যে এন তম ডোরার দূরত্ব, এই যে এক্সএন, এটা যদি বের করতে চাই তাহলে এটা হবে ডেল এক্স ডি ডিভাইডেড বাই এ। এটা কিন্তু ব্যতিচারের ক্ষেত্রে একই রকম ছিল সূত্র, ব্যতিচারের ক্ষেত্রে একই রকম। এবার কেউ যদি তোমাকে বলে উজ্জ্বলের জন্য লিখো, উজ্জ্বলের জন্য এততম উজ্জ্বল, ভাই ডেল এক্স এর শর্ত শিখছো না? এই যে ডেল এক্স, এইটা টুপ করে বসাই দিবা। যদি বলে এততম অন্ধকার, এই যে ডেল এক্স এন ল্যামডা, টুপ করে এটা বসাই দিবা, বুঝছো? আমাকে যদি কেউ বলে দ্বিতীয় অন্ধকার, দ্বিতীয় অন্ধকারের দূরত্ব এক্স টু বের করো, তাহলে আমি লিখবো ডেল এক্স ডি বাই এ। এবার অন্ধকারের জন্য ডেল এক্স মানে কত? অন্ধকারের জন্য ডেল এক্স মানে কত? ডেল এক্স মানে এন ল্যামডা, তাহলে এন ল্যামডা 2 ল্যামডা বসাই দিব, এই যে হয়ে গেল। বুঝতে পারছো কথা? ক্লিয়ার? মূল সূত্র হচ্ছে এইটা। এবার তুমি ডেল এক্স এর মান
ডেল এক্স এর মান বুঝে এখানে টুপ করে বসা দিবে। এটা কিন্তু ব্যতিচারের ক্ষেত্রেও ছিল, এই সূত্র কিন্তু সর্বদা ব্যতিচারেও হবে অপবর্তনেও হবে। ব্যতিচার অপবর্তন সর্বদাই কিন্তু এটা খাটবে, শুধু শর্তগুলো আলাদা। এই যে ডেল এক্স, এই শর্ত ব্যতিচারের জন্য একরকম, অপবর্তনের জন্য একরকম। তাহলে ব্যতিচার বা অপবর্তন সর্বদাই খাটবে, অপবর্তন সব ক্ষেত্রে খাটে, সব ক্ষেত্রে খাটে। এখন দেখো আমরা আরেকটা জিনিস দেখতে চাইছিলাম, এটা তো আমরা চাইছিলামই। আরেকটা জিনিস যেটা দেখতে চাইছিলাম কেন্দ্রীয় চরমের কৌণিক বিস্তার। ভাই থেটাটা চাইছিলাম, থেটা। তাহলে আমরা কেন্দ্রীয় চরমের জন্য যদি লিখি কেন্দ্রীয় চরম, কেন্দ্রীয় চরমের জন্য থেটাটা বের করব। তাহলে আমরা কি জানি ডেল এক্স সমান সমান এ সাইন থেটা, কেন্দ্রীয় চরমের জন্য 0। তাহলে এখান থেকে সাইন থেটা বের করবা, সাইন থেটা ইকুয়াল টু ডেল এক্স বাই এ। তো ডেল এক্স বাই এ সাইন থেটা, দেখো এ সাইন থেটা ইকুয়াল টু 0, তাহলে সাইন থেটা ইকুয়াল টু 0 বাই এ ডেল এক্স। এই যে ডেল এক্স 0 বাই এ, কোনো কিছুকে 0 দিয়ে ভাগ করলে তো 0ই থাকে। তাহলে কোণের মান কত হইল, সাইন কত ডিগ্রি মান 0, সাইন 0 ডিগ্রি মান 0। তাহলে কেন্দ্রীয় চরমের এটা 0 হয়ে গেল না? বলো এটা 0 হয়ে গেল না? কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি দেখো তো, কেন্দ্রীয় চরমের জন্য দেখো তো, এই যে কেন্দ্রীয় চরম, তার একটা কোণ আছে না, এই একটা কোণ আছে না কেন্দ্রীয় চরমের, এই কোণটা আছে না? কিন্তু এটা দিয়ে আসলো না তো, এটা দিয়ে মান আসলো না তো, আসে না। এই কারণে আমরা একটা চালাকি করি, এটা দিয়ে হয়নি, হয়নি, আমি তো কোণই পাইনি। আমরা দেখতে পাচ্ছি যে একটা কোণ আছে, আমরা তো এখানে কোণই পাইলাম না, বুঝলাম? এখন আমরা এই কোণটা চাই, বলো তো কেমনে বের করব? একটু বুদ্ধি খাটাও, একটু চালাক হও, একটু বুদ্ধি খাটাও, চালাক হও। বলো কেমনে বের করব? আমরা আমরা কেন্দ্রীয় চরমের জন্য হিসাব করব না। দেখো তো এইখানে কে আছে, এই যে এই জায়গাটাতে কে আছে, এই জায়গাটাতে কে আছে, এই জায়গাটাতে প্রথম অন্ধকার আছে না, এই যে প্রথম অন্ধকার, অন্ধকার আছে না ভাই? প্রথম অন্ধকারের জন্য যে কোণটা, সেটাই তো প্রথম অন্ধকারের জন্য। আমি যদি বলি প্রথম অন্ধকার, এই যে প্রথম অন্ধকারের জন্য কোণ বের করো, ভাই প্রথম অন্ধকারের ওই কোণটাই তো এই থেটা। তাহলে কেন্দ্রীয় চরমের সূত্র দিয়ে হচ্ছিল না, চালাকি করছি, ঠিক আছে, ব্রিটিশ বুদ্ধি খাটেছি এখানে, যে আমরা এই কোণ তো পাচ্ছি না, তাহলে কি করা যায়, প্রথম অন্ধকারের জন্য কোণটা বের করে ফেলি। তাহলে কেন্দ্রীয় চরমের কোণ পাইতে গেলে প্রথম অন্ধকারের জন্য করা লাগবে, বুঝছো? এই জিনিসটা মাথায় রাখবে, জাস্ট কেন্দ্রীয় চরমের জন্য প্রথম অন্ধকার। ইয়েস, গুড। তাহলে আমরা প্রথম অন্ধকার দিয়ে পাবো। আচ্ছা, প্রথম অন্ধকার, তাহলে ভাই এ সাইন থেটা ডেল এক্স এ সাইন থেটা ইকুয়াল টু এন ল্যামডা, এন এর মান 1, এন এর মান 1, তাহলে শুধু ল্যামডা, এই যে এন এর মান 1, তাহলে শুধু ল্যামডা। তাহলে ভাই সাইন থেটা ইকুয়াল টু কত, সাইন থেটা ইকুয়াল টু ল্যামডা বাই এ। আর থেটা খুবই ক্ষুদ্র, থেটা যদি খুবই ক্ষুদ্র হয়, সাইন থেটা সমান সমান ট্যান থেটা সমান সমান থেটা, তাহলে অতএব এই যে থেটা ইকুয়াল টু ল্যামডা বাই এ, বুঝলা? কিন্তু আমি চাচ্ছি কেন্দ্রীয় চরমের কৌণিক বিস্তার। ভাই কেন্দ্রীয় চরমের কৌণিক বিস্তার থেটা না, 2 থেটা। কেন? এই দেখো, এই যে এইখানেও আছে, তাহলে এই একটা থেটা, এই একটা থেটা, তাহলে কয়টা থেটা? 2 থেটা, 2টা থেটা। তাহলে কেন্দ্রীয় চরমের কৌণিক বিস্তার 2 থেটা, কেন্দ্রীয় চরমের কৌণিক বিস্তার, মাথায় রাখবা। অপবর্তনে, একক চির অপবর্তনে, একেবারে আত্মায় গেঁথে রাখো, একক চির অপবর্তনে কেন্দ্রীয় চরমের কৌণিক বিস্তার 2 থেটা, দ্যাট ইজ ল্যামডা বাই এ আর কি। বা এটাকে থেটা বললেও সমস্যা নেই, ধরো থেটাই বলবা, কিন্তু এটা হবে কি ল্যামডা বাই এ প্লাস ল্যামডা বাই এ, অর্থাৎ 2 ল্যামডা বাই এ। তাহলে কেন্দ্রীয় চরমের কৌণিক ব্যাপ্তি, সেই কৌণিক ব্যাপ্তি হবে 2 ল্যামডা বাই এ, থেটা ইকুয়াল টু 2 ল্যামডা বাই এ। ঠিক আছে, এই জিনিসটা মাথায় রাখবা। কি ক্লিয়ার? কেন্দ্রীয় চরমের কৌণিক বিস্তার, কেন্দ্রীয় চরমের কৌণিক বিস্তার। ওকে, ঠিক আছে, কেন্দ্রীয় চরমের কৌণিক বিস্তার, এই একটা থেটা, এই একটা থেটা, তাহলে থেটা হচ্ছে ল্যামডা বাই এ, তো ল্যামডা বাই এ 2টা, তাহলে 2 ল্যামডা বাই এ, শেষ। এইবার আরেকটা জিনিস ঠিক এই জিনিসের সাথে অনেকে জড়াই ফেলে, সেটা হচ্ছে ব্যতিচারে ঝালরের কৌণিক বিস্তার, ঝালরের কৌণিক বিস্তার, ব্যতিচারে ঝালরের কৌণিক বিস্তার। আসো, ব্যতিচারে তো 2টা চির, এই যে 2টা চির, S1 আর S2, চিরদ্বয়ের মধ্যকার দূরত্ব এই যেটা হচ্ছে পর্দা, তাহলে পর্দার উপর
উজ্জ্বল অন্ধকার, একটু বড় করে আঁকি। উজ্জ্বল অন্ধকার, উজ্জ্বল অন্ধকার। এই ভাই দেখো, ঝালরের কৌণিক বিস্তার চাইছি ভাই, ঝালরের কৌণিক বিস্তার। ঝালর আগে দেখো তো আমারে, ঝালরের দূরত্বটা এই না, ঝালর একটা উজ্জ্বল আর একটা অন্ধকার মিলে ঝালর। আচ্ছা আমি এই দূরত্বটাকে, ধরো এই দূরত্বটাকে একটু সরাই নিয়ে গেলাম, ধরো এই দূরত্বটাকে আমি এইখানে নিয়ে গেলাম, কোনো আপত্তি আছে? এই যে এইখানে নিয়ে গেলাম, একই তো কথা। ঝালরের কৌণিক বিস্তার, আমরা ঝালর দেখাও আগে। ঝালর হচ্ছে একটা উজ্জ্বল একটা অন্ধকার, এই যে একটা উজ্জ্বল একটা অন্ধকার, একটা উজ্জ্বল একটা অন্ধকার মিলে ঝালর, একটা উজ্জ্বল একটা অন্ধকার মিলে ঝালর, তাই তো? আমরা ঝালরের কৌণিক বিস্তার চাইছি। ব্যাপারটা কি চাইতেছি আমি তোমার বলি, এই যে এটা ঝালরের কৌণিক বিস্তার। তাহলে ঝালরের এই যে এই পয়েন্টটা, এখানে যে কোণ তৈরি করে, এর সাথে যে কোণটা তৈরি করে সেই কোণটা হচ্ছে এটা। এই যে এই প্রান্ত এই কোণটা তৈরি করে, আর এই বিন্দু এই যে এটা শেষ বিন্দু, শেষ বিন্দু, এই যে শেষ বিন্দুটা, শেষ বিন্দুটা যে কোণ তৈরি করে। হ্যাঁ, তাহলে বলো তো ঝালরের কৌণিক বিস্তার কত আমার একটু দেখাও না, বলো ঝালরের কৌণিক বিস্তার কত আমার একটু দেখাও, ঝালরের কৌণিক বিস্তার কত দেখো। এই যে এইটুকু, এইটুকু হচ্ছে ঝালরের কৌণিক বিস্তার, বুঝছো? এই যে ঝালর, ঝালর সে কেন্দ্রে কত কোণ তৈরি করে, এইটুকু কোণ তৈরি করে। এই যে এই কোণটা থেকে এই কোণটা বাদ দিলেই হয়ে যাবে। বুঝতে পারছো? এই কোণটা থেকে এই কোণটা বাদ দিলেই হয়ে যাবে। তাই এটা হচ্ছে ঝালরের কৌণিক বিস্তার। এখন আমরা একটু চালাকি করে ঝালরের কৌণিক বিস্তার বের করবো। চালাকি করে, কি চালাকি দেখো, এই দেখো কি চালাকি। আমাদের বিয়োগ টিয়োগ দেওয়ার দরকার নেই, বিয়োগ টিয়োগ দেওয়ার দরকার নেই। দেখো একটু চালাকি করি। এই দূরত্বটা মানেই, এই দূরত্বটা মানেই এই দূরত্বটা না ভাই, এই দূরত্বটা। তাহলে তো আমার আর বিয়োগ টিয়োগ করতে হবে না। দেখো এদিকে দেখো, বিয়োগ করতে হবে না। এই পয়েন্ট, এই পয়েন্ট কেন্দ্রে এই যে যে কোণটা তৈরি করে, জাস্ট এই কোণটা বের করলেই তো হয়ে যাবে, এই কোণটা বের করলেই তো হয়ে যাবে ঝালরের কৌণিক বিস্তার। তাহলে আমার আর বিয়োগ টিয়োগ দিতে হবে না, এইটুকু বের করলেই তো কাজ শেষ। এই কোণটুকু বের করলেই তো, এটাই তো ঝালরের কৌণিক বিস্তার। তাহলে এই কোণটা আমাদের দরকার থিটা। এটা এখন কেমনে বের করা যায়? তুমি একটা জিনিস দেখো তো ভাই, এইটা থেকে এই বিন্দুর যে দূরত্বটা, এটা পর পর দুইটা উজ্জ্বলের দূরত্ব না? পর পর দুইটা উজ্জ্বল বিন্দু দূরত্ব না? গত ক্লাসে লিখে রাখছি, দেখো পর পর দুইটা উজ্জ্বল বিন্দু দূরত্ব ডেল জেড। দেখো লেখা আছে কিনা তোমার খাতায়, ল্যামডা ডি বাই এ, পর পর দুইটা উজ্জ্বলের দূরত্ব ল্যামডা ডি বাই এ। তাহলে এইটুকু ল্যামডা ডি বাই এ ডেল জেড, এইটুকু ডেল জেড ল্যামডা ডি বাই এ, আর চির থেকে পর্দার দূরত্ব এটা ডি, থেটা বের করতে পারবা না? করো, থেটা বের করো, থেটা বের করো। তাহলে থেটা হচ্ছে ট্যান থেটা, ট্যান থেটা, এই ট্যান থেটা হচ্ছে ডেল জেড লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি। তাহলে ডেল জেড বাই ডি, তাহলে ডেল জেড ল্যামডা ডি বাই এ ডিভাইডেড বাই ডি, ডি আর ডি কাটাকাটি। তাহলে এই যে ট্যান থেটা, ট্যান থেটা ইকুয়াল টু ল্যামডা ডি বাই। থেটা খুবই ক্ষুদ্র, ওই যে থেটা খুবই ক্ষুদ্র হলে, এটা আত্মায় লিখে রাখো, থেটা খুব ক্ষুদ্র হলে, থেটা খুব ক্ষুদ্র হলে ট্যান থেটা সমান সাইন থেটা সমান সমান থেটা, থেটা খুব ক্ষুদ্র। তাহলে থেটা খুবই ক্ষুদ্র হলে, তাহলে থেটা ল্যামডা ডিভাইডেড বাই এ, বুঝছো? তাহলে এটাই হচ্ছে ঝালরের কৌণিক বিস্তার। এর সাথে কিন্তু এবার দুই গুণ হবে না, খবরদার খবরদার খবরদার, এর সাথে কিন্তু দুই গুণ হবে না। এটাই তো ঝালর, এই যে ঝালর, তা ঝালরের কৌণিক বিস্তার থেটা। তাহলে এটাই হবে অ্যান্সার। তাহলে এটা হচ্ছে ঝালরের, ঝালরের কৌণিক বিস্তার হবে থেটা ইকুয়াল টু ল্যামডা ডিভাইডেড বাই এ। ঝালরের কৌণিক বিস্তার হবে ল্যামডা ডিভাইডেড বাই এ। তাহলে সুন্দর করে এই কথাটা মাথায় রাখবে। তাহলে দুইটা জিনিস কিন্তু, একটা হচ্ছে একক চির অপবর্তনে কেন্দ্রীয় চরমের কৌণিক বিস্তার বা ব্যাপ্তি 2 ল্যামডা বাই এ। এই যে থেটা, থেটা 2 থেটা, ল্যামডা বাই এ, ল্যামডা বাই এ, 2 ল্যামডা বাই এ। কিন্তু এখানে কি হবে? এখানে হবে জাস্ট ল্যামডা বাই এ, এখানে জাস্ট ল্যামডা বাই এ। এই দুইটার মধ্যে অনেকে জড়াই ফেলে, সুতরাং সুন্দর করে আমি দুইটা এক জায়গায় করে দিলাম। তাহলে আশা করি আর জড়াবে না। ঠিক আছে? সবগুলো ঝালরের কৌণিক বিস্তার একই? হ্যাঁ অবশ্যই, সবগুলো ঝালরের এই দূরত্ব একই না? সবগুলো ঝালরের দূরত্ব একই না? তাহলে তার তো কেন্দ্রে উৎপন্ন কোণের মানটাও সেটাও তো একই হবে, তাই না? আচ্ছা এইবার আসো গ্রেটিং কর্তৃক অপবর্তন। গ্রেটিং
কর্তৃক অপবর্তন। গ্রেটিং, গ্রেটিং কি? গ্রেটিং হচ্ছে পাশাপাশি সমপ্রস্থের অনেকগুলো চির বা অনেকগুলো হচ্ছে প্রতিবন্ধক, এটাই হচ্ছে গ্রেটিং। পাশাপাশি চির প্রতিবন্ধক, চির প্রতিবন্ধক, চির প্রতিবন্ধক, চির প্রতিবন্ধক, এটাই হচ্ছে গ্রেটিং। কিভাবে তৈরি করা যায়? তুমি একটা ধাতব পাত নিবা, একটা ধাতব পাত নিবা, ধাতব পাতটা নিয়ে এটাকে ফালি ফালি করে কাটবা। এই যে ধাতব পাত নিলা, নিয়ে এটাকে কাটতে হবে। হ্যাঁ, এই দেখো কাটা হয়েছে। তাহলে এই যে পাশাপাশি চারটা চির, এরকম অনেকগুলো চির এবং প্রতিবন্ধক, এই যে চির চির মাঝখানে প্রতিবন্ধক। তো চিরের বেদটাকে আমরা বলি এ, আর প্রতিবন্ধকের বেদটাকে আমরা বলি বি, আর এই এ থেকে বি এর এই দূরত্বটাকে আমরা বলি ডি। ঠিক আছে, এ থেকে বি পর্যন্ত এই যে দূরত্ব, এই দূরত্বটাকে আমরা বলি ডি। তাহলে ডি ইকুয়াল টু এ প্লাস বি, ডি ইকুয়াল টু এ প্লাস বি। ঠিক আছে, পাশাপাশি অনেকগুলো চির এবং অনেকগুলো প্রতিবন্ধক, পাশাপাশি অনেকগুলো চির এবং অনেকগুলো প্রতিবন্ধক, এরকম, এটাই হচ্ছে অপবর্তন গ্রেটিং। এবার একক চিরের দাগ সংখ্যা, সরি একক দৈর্ঘ্যে, একক দৈর্ঘ্যে দাগ সংখ্যা। দেখো এই একক দৈর্ঘ্যে দাগ সংখ্যাকে এন দিয়ে প্রকাশ করা হয়, আর ডিটাকে বলা হয়, ডি এর একটা নাম আছে, এটাকে বলা হয় গ্রেটিং কনস্ট্যান্ট। ডি কে বলা হয় গ্রেটিং কনস্ট্যান্ট, গ্রেটিং ধ্রুবক। ঠিক আছে, একক দৈর্ঘ্যে দাগ সংখ্যা। ভাই বলো তো, এই ডি দৈর্ঘ্যে কয়টা দাগ দেখতে পাচ্ছ? কয়টা দাগ? এই যে এটা দাগ আর এটা চির, তাহলে ডি দৈর্ঘ্যে একটা দাগ একটা চির, তাহলে ডি দৈর্ঘ্যে চির সংখ্যা একটা, অথবা ডি দৈর্ঘ্যে দাগ সংখ্যা একটা। তাহলে একক দৈর্ঘ্যে দাগ সংখ্যা কয়টা? একক দৈর্ঘ্যে দাগ সংখ্যা 1 ডিভাইডেড বাই ডিটা। ডি দৈর্ঘ্যে একটা, একক দৈর্ঘ্যে কয়টা? 1 ডিভাইডেড বাই ডিটা। তাহলে এই একক দৈর্ঘ্যে দাগ সংখ্যা বা একক দৈর্ঘ্যে চির সংখ্যা এন, এটা 1 বাই ডি, 1 ডিভাইডেড বাই এ প্লাস বি, এটা হচ্ছে সূত্র। ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের সূত্র। এবার আসো শর্ত, কখন উজ্জ্বল কখন অন্ধকার সেই শর্ত। তো এই ক্ষেত্রে আবার শর্ত হচ্ছে দুইটা। চিন্তা করবা ব্যতিচার, মানে এইটা ব্যতিচারের মতো, এইটা চিন্তা করবা। এটা কিসের মতো? এটা ব্যতিচারের মতো, জাস্ট এটাই চিন্তা করবা যে কিসের মতো? ব্যতিচারের মতো। তাহলে শোনো, উজ্জ্বল, উজ্জ্বল ডোরা বা চরম বিন্দুর শর্ত, উজ্জ্বল ডোরা বা চরম বিন্দুর শর্ত, উজ্জ্বল ডোরা বা চরম বিন্দুর শর্ত হচ্ছে ডি, ডি দিয়ে লেখা হয় যে ডি, ডি সাইন থেটা, এটা ইকুয়াল টু উজ্জ্বল ডোরা ব্যতিচারের মতো, ব্যতিচারের মতো। তাহলে 2n ল্যামডা বাই 2 বা n ল্যামডা। ঠিক আছে, n এর মান শুরু কত থেকে? 0 থেকে। n এর মান শুরু কত থেকে? 0 থেকে। 0 1 2 3 ডট 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 ডট। এবার অন্ধকার ডোরা, অন্ধকার ডোরা বা অবম বিন্দুর শর্ত, অন্ধকার ডোরা বা অবম বিন্দুর শর্ত। তাহলে ডি সাইন থেটা এটা ইকুয়াল টু হবে 2n, মাইনাস অনও দিতে পারো প্লাস অনও দিতে পারো। যদি মাইনাস দাও কোনো আপত্তি নেই আমার, যদি মাইনাস দাও তাহলে n এর মান যা বলবে তাই 1 থেকে শুরু করবা, 1 2 3, কারণ কেন্দ্রীয় অন্ধকার হয় না, তাহলে শুরু 1 থেকে 1 বসাই দিবা। আর কেউ যদি মনে করো না ভাই আমি ডি সাইন থেটা ইকুয়াল টু 2n প্লাস 1 দিব, দাও। যদি এটা দাও তাহলে n এর মান 0 থেকে শুরু করবা, 0 থেকে। এখন তাহলে কি ভাই 0তম উজ্জ্বল হয়, যে 0তম অন্ধকার হয়? উত্তর হচ্ছে না, হয় না। 0তম অন্ধকার হয় না, অন্ধকারের শুরু 1 থেকে। তাহলে ভাই 0 বসাবো কখন? ওই যে 1 কম বসাবা। যদি প্লাস দিয়ে লিখো যা বলবে, তোমার যদি বলে তৃতীয় অন্ধকার n এর মান বসাবা 2, তোমার যদি বলে দ্বিতীয় অন্ধকার n এর মান বসাবা 1 কম বসাবা। তা আমরা এটাতে যাই না, আমরা n এর মান যা বলবে আমি সেইটাই সবসময় বসাবো, এই কারণে আমি মাইনাস দিয়ে লিখি। তাহলে ডি সাইন থেটা ইকুয়াল টু 2n মাইনাস 1 ল্যামডা বাই 2। ওকে, ডান। তাহলে এবার শোনো, মোটামুটি সূত্র আমাদের হাতে চলে আসছে।
এবার আমরা প্রবলেম সলভ করতে চলে যেতে পারবো। তো তার আগে তোমাদের একটা কাজ করি, শর্তগুলো নিয়ে তোমরা ব্যাপক প্যারা খাও, তাহলে সুন্দর করে একটা হেডিং লিখো, ম্যাথ করার জন্য। ম্যাথ করার জন্য, ম্যাথ করার জন্য আমি 3টা শর্ত, ম্যাথ বা এমসিকিউ যাই বলো না কেন, সেগুলো সলভ করার জন্য আমরা দ্রুত করে একটু দেখে নিতে চাই। 3টা ঘটনা। ঘটনা নম্বর 1, ব্যতিচার বা ইয়ং ডাবল স্লিট এক্সপেরিমেন্ট। এর সংক্ষেপে কি দিয়ে লেখা জানো? ইয়ং ডাবল স্লিট এক্সপেরিমেন্ট, YDSE। ইয়ং ডাবল স্লিট এক্সপেরিমেন্ট, একক চির অপবর্তন, একক চির অপবর্তন আর গ্রেটিং অপবর্তন। গ্রেটিং এ অপবর্তন। শোনো, শর্ত 3টা, শর্ত 2টা, শর্ত 2টা। তাহলে প্রথমে এটা হচ্ছে উজ্জ্বল, উজ্জ্বল বা চরম, উজ্জ্বল বা চরম বিন্দুর শর্ত। ডেল এক্স এ সাইন থেটা, ডেল এক্স এ সাইন থেটা 2n λ/2 বা n λ। ঠিক আছে, n এর মান 0 থেকে শুরু, 0 1 2 ডট ডট। তারপরে এই ক্ষেত্রে, তাহলে এই ক্ষেত্রে ডেল এক্স হবে এ সাইন থেটা ইকুয়াল টু 2n প্লাস 1 λ/2। n এর মান যা বলবে তাই, শুরু হবে কত থেকে? 1 থেকে। ভাই একক চির অপবর্তনে না এটা উজ্জ্বল, তো উজ্জ্বলের শুরু 0 থেকে হয় না? না, উজ্জ্বলের শুরু এখানে 1 থেকে, 1 2 3 ডট ডট ডট। কেন? কারণ এর জন্য শর্ত একটা ছিল, সেই শর্তটা হচ্ছে এই যে আগেই চলে গেছে, সেই শর্তটা এর আগে, এই কারণে ফাঁকা রাখছিলাম একটু। এটা হচ্ছে সিএম, সেন্ট্রাল ম্যাক্সিমা, তার শর্ত আলাদা। ডেল এক্স এ সাইন থেটা ইকুয়াল 0, ইকুয়াল 0। এবার আসো এখানে কি হবে? এখানে ওইটার মতো, ব্যতিচারের মতো। তাহলে এখানে হবে ডেল এক্স ইকুয়াল টু ডি সাইন থেটা, ওই যে এ সাইন থেটা, এটা হবে ডি সাইন থেটা। ডি সাইন থেটা 2n λ/2 বা n λ। n এর মান কত থেকে শুরু? 0 থেকে, এই যে এটার মতো। এর মান 0 থেকে শুরু, 0 1 2 3। মনে মনে ভাববা গ্রেটিং মানে ব্যতিচার, গ্রেটিং মানে ব্যতিচার, এটা মনে মনে ভাববা। এবার আসো অবম বা অন্ধকার বিন্দু, অবম বা অন্ধকার বিন্দু। তাহলে ডেল এক্স এ সাইন থেটা, ভাই এইবার 2n মাইনাস 1 λ/2। n এর মান 1 2 3 ডট ডট ডট। এই ক্ষেত্রে ডেল এক্স এ সাইন থেটা ইকুয়াল টু n λ। উল্টা এই ক্ষেত্রে আবার আগেরটার মতো, ডেল এক্স ডি সাইন থেটা, তাহলে 2n মাইনাস 1 λ/2। এখানে n এর মান ওই যে ওটার মতোই, 1 থেকে শুরু, 1 2 3 ডট 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 ডট। এখানে n এর মান অন্ধকার, অন্ধকারের 1 থেকে শুরু, 1 2 3 ডট ডট ডট। আর এই ক্ষেত্রে ডেল এক্স সমান এ সাইন থেটা 2n প্লাস 1 λ/2। যদি প্লাস দাও তাহলে n এর মান 0 থেকে শুরু করবা, প্লাস দিলে n এর মান 0 থেকে শুরু করবা, 0 1 2 3। ঠিক আছে, ঠিক একইভাবে এই জায়গাও সেম কথা প্রযোজ্য। ডেল এক্স ডি সাইন থেটা 2n প্লাস 1 λ/2। n এর মান 0 1 2 3, 0 থেকে শুরু করবা, যদি প্লাস দিয়ে রাখো। তো এই হচ্ছে শর্ত, যাবতীয় শর্ত এক জায়গায় এনে দিলাম। এবার তোমার যখনই কোনো কনফিউশন হবে তাড়াতাড়ি এখানে চলে আসবা, যখনই কোনো কনফিউশন তাড়াতাড়ি এই পৃষ্ঠায় চলে আসবা, এসে দেখে নিবা। তো মোটামুটি অপবর্তন ব্যতিচারের সূত্র আমাদের হাতে চলে আসছে। তো চলো দেখি কয়েকটা প্রবলেম সলভ করি। খুবই সহজ সহজ প্রবলেম তোমার আসবে, যেহেতু ক্যালকুলেটর ব্যবহার নেই, তো খুব কঠিন কিছু আসবে না। সো ভয় পাওয়ার কিছু নেই। তো চলো দেখি। 1 নম্বর বলা হচ্ছে ইয়ং এর দ্বিচির পরীক্ষায়, ইয়ং এর দ্বিচির পরীক্ষায় চিরদ্বয়ের মধ্যকার দূরত্ব
মধ্যকার দূরত্ব অর্ধেক ও পর্দার দূরত্ব 3 গুণ করলে ডোরার প্রস্থ পূর্বের কত গুণ? ডোরার প্রস্থ পূর্বের কত গুণ? ঠিক আছে, অপশন আছে, ধরো পূর্বের অর্ধেক, পূর্বের দ্বিগুণ, পূর্বের 3/4 গুণ, আর ডি নম্বর একটা অপশন রাখলাম। যদি এই কটার মধ্যে না মিলে এখানে বসে দিব। আসো দেখি প্রবলেম সলভ করি। ইয়ং এর দ্বিচির পরীক্ষা, তাহলে আগে ভালো করে বুঝতে হবে অপবর্তন নাকি ব্যতিচার, এটা বুঝতে হবে। বা ইয়ং এর দ্বিচির পরীক্ষা ব্যতিচার, তাহলে প্রথমে আমরা বুঝে গেছি দ্বিচির, ইয়ং এর দ্বিচির দেখেই বুঝে গেছি ব্যতিচার। ইয়ং এর দ্বিচির দেখে আমরা বুঝে গেছি ব্যতিচার। ওকে, তাহলে আমাদের বলছে ডোরার প্রস্থ, ডোরার কি প্রস্থ, খাতা উল্টাও, সব লেখা আছে তোমার, খাতা উল্টাও, দেখো সব লেখা আছে। ডোরার প্রস্থ জেড, জেড ইকুয়াল টু ল্যামডা ডি বাই 2a, এটা হচ্ছে ডোরার প্রস্থ। তাহলে ডোরার প্রস্থ এইটা ধরো 1 নম্বর সমীকরণ, এটা 1 নম্বর, এটা ধরো Z1, আর Z1 ইকুয়াল টু ধরো জেড বললাম। এবার পরবর্তীতে Z2 হবে কি বলছে? বলছে চিরদ্বয়ের মধ্যকার দূরত্ব অর্ধেক। আচ্ছা, চিরদ্বয়ের মধ্যকার দূরত্ব কে এখানে? চির হতে পর্দার দূরত্ব ডি, ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্য, এ হচ্ছে চির হতে পর্দার দূরত্ব। চির হতে পর্দার দূরত্ব অর্ধেক, আগের অর্ধেক, ঠিক আছে। চিরদ্বয়ের মধ্যকার দূরত্ব অর্ধেক, আর চির হতে পর্দার দূরত্ব 3 গুণ। পর্দার দূরত্ব 3 গুণ মানে 3D। তো ভাই সমীকরণ 2, সমীকরণ 2 এবার ভাগ করে দাও। তাহলে Z2 ডিভাইডেড বাই Z1, Z2 ডিভাইডেড বাই Z2, 3 ল্যামডা ডি ডিভাইডেড বাই, এটা একটা কাটাকাটি a, গুণ 2a উপরে ল্যামডা ডি, ভাই ল্যামডা ডি কাটাকাটি, a আর a কাটাকাটি, তাহলে 3 দুগুণে 6, তাহলে অতএব Z2 হবে 6Z1, অর্থাৎ পূর্বের 6 গুণ। তাহলে অ্যান্সার হচ্ছে 6 গুণ। তাহলে পূর্বের কয় গুণ? 6 গুণ। তাহলে অপশন হচ্ছে ডি। কি তোমরা কি হিসাব করলা? 3/2, a/2, o/2 কি হিসাব করছো? ভালো করে হিসাব করো, আন্দাজে ঢিল ছুড়িও না। 6 গুণ, বুঝে গেছে? 6 গুণ। এবার আসো 2 নম্বর, বলা হচ্ছে চির হতে পর্দার দূরত্ব, চির হতে পর্দার দূরত্ব ও চিরদ্বয়ের ব্যবধান, চিরদ্বয়ের ব্যবধান একই রেখে ব্যবহৃত আলোর তরঙ্গ দৈর্ঘ্য 100% বাড়ানো হলে ডোরা ব্যবধান অপশন এ 100% কমবে, অপশন বি 100% বাড়বে, অপশন সি 150% কমবে, অপশন ডি 150% বাড়বে। বলো বুঝছো কিনা? তাহলে কি হবে? তাহলে আমাদের কি বলছে? চির হতে পর্দার দূরত্ব, চির দয়, এই বলো দুইটা চির কিসে হয়? অপবর্তনে। অপবর্তন হয় একক চিরে, গ্রেটিং হয় অনেকগুলো চিরে। তো দুইটা চির কি? এটা ব্যতিচার। তো বুঝে গেছি, দুইটা চির দেখে বুঝে গেছি ঘটনাটা কি আগে সেটা বুঝতে হবে। ঠিক আছে, ব্যতিচার না অপবর্তন, এটা নিয়ে মাথা নষ্ট করা যাবে না। তো বলছে চির দ্বয়ের মধ্যকার দূরত্ব ব্যবধান একই রেখে, এ সেম রেখে, এ রাখতে হবে ফিক্সড, তারপরে চির হতে পর্দার দূরত্ব ডিও থাকবে ফিক্সড, ব্যবহৃত আলোর তরঙ্গ দৈর্ঘ্য চেঞ্জ করছে। আচ্ছা, ডোরা ব্যবধান দেখো তোমার খাতায়, দেখো ডোরা ব্যবধান লেখা আছে ডেল জেড। ডোরা ব্যবধান ডেল জেড হচ্ছে ল্যামডা ডি বাই এ। তাহলে ডি আর এ ফিক্সড, তো ভাই ল্যামডা আমি যত গুণ করব, ল্যামডার সাথে ডেল জেডের সম্পর্ক সমানুপাতিক, ল্যামডা যত গুণ করবো ডেল জেড তত গুণ হবে। তাহলে ল্যামডা কত গুণ করা হয়েছে? ল্যামডা বলছে 100% বাড়ানো, তো এটা যদি 100% বাড়ানো হয় তো এটাও 100% বাড়বে। শেষ কথা, এখানেই শেষ।
এটা যদি বলা হয় 100% বৃদ্ধি, 100% বৃদ্ধি, তাহলে এটা যত পার্সেন্ট বৃদ্ধি হবে এটাও তত পার্সেন্ট বৃদ্ধি, তাহলে এটাও হবে 100% বৃদ্ধি। কি কথা কি বুঝছো? তাহলে 100% বাড়বে। এই ইজি। এটা দ্বিগুণ করলে এটা দ্বিগুণ। 100% বৃদ্ধি মানে কি? দ্বিগুণ না, যা ছিল আরো 100% বাড়ছে, তাহলে এটা দ্বিগুণ হয়েছে। তো এটা দ্বিগুণ হলে ডেল জেডও হবে দ্বিগুণ। ক্লিয়ার? তো দ্বিগুণ হওয়া মানে কি? 100% বৃদ্ধি হওয়া। দ্বিগুণ হওয়া মানে কি? 100% বৃদ্ধি হওয়া। এবার 3 নম্বর, YDSE পরীক্ষাটি শূন্য মাধ্যম হতে 3/2 প্রতিসারাঙ্কের তরলে ঘটানো হলে ডোরার প্রস্থের অনুপাত কত হবে? ডোরার প্রস্থের পরিবর্তনের অনুপাত কত হবে? অপশন এ 3:2, অপশন বি 2:3, অপশন সি √2:√3, অপশন ডি 3:9:4। এই যে কোনটা হবে? এই যে অনেকে বলে দিছ। দেখো একটা শর্টকাট কথা বলে দিই। যখন আমি কোনো তরলে নিমজ্জিত করব, শূন্য মাধ্যম ব্যতীত একটা ঘন মাধ্যমে নিয়ে যাব, ভাই ডোরার প্রস্থ কমবে। 3:2 কমবে, 2:3 বাড়বে অনুপাত। তাহলে গণহারে অ্যান্সার দিচ্ছ কি? গণহারে অ্যান্সার দিচ্ছ হচ্ছে বি। ভাই বি না, ডোরার প্রস্থ কমবে, তাহলে কমবে 3:2 হবে। আগে ছিল 3 একক, এখন হবে 2 একক। তাহলে মাথায় রাখবা, ঘন মাধ্যমে গেলে ডোরার প্রস্থ হ্রাস পাবে, ডোরা ব্যবধান হ্রাস পাবে, ডোরার প্রস্থ ছোট হয়ে আসবে, ডোরা ব্যবধান ছোট হয়ে আসবে। তাহলে ছোট হয়ে আসা মানে 3:2 হবে। বোঝা গেছে? শর্টকাট। এবার কথা ভাই করে দেখান, আপনারা বিশ্বাস করি না। আচ্ছা ঠিক আছে, এবার আসো শূন্য মাধ্যম যখন, তখন ডোরার প্রস্থ Z1, ডোরার প্রস্থ, কিন্তু ডোরার প্রস্থ আসলে ডোরার প্রস্থ বা ডোরা ব্যবধান যাই বলুক, অনুপাতে কি হবে? Z1 λD/2 এবার তরলে, শূন্য মাধ্যমে ছিল এটা, তরল মাধ্যমে Z2 λD/2 ভাই ডি সেম, এ সেম, এটা λ1, এটা λ2। সমীকরণ 1, সমীকরণ 2, এটা সমীকরণ 1, এটা সমীকরণ 2। এবার সুন্দর করে ভাগ দাও। Z1/Z2 λ1D/2 ডিভাইডেড বাই λ2D, ডি আর ডি কাটাকাটি, 2 কাটাকাটি। তাহলে Z1 ডিভাইডেড বাই Z2 λ1/λ2। কোটি টাকা দামের একটা সূত্র শিখাইছিলাম না, মনে পড়ে? 1 μ2 μ2/μ1 ইকুয়াল টু C1/C2 ইকুয়াল টু λ1/λ2। এই যে এইটুকু আমার দরকার, এইটার সাথে এইটা দেখো, কোটি টাকা দামের সূত্র খাতায় লেখা আছে। তাহলে λ1/λ2 সেই জায়গায় তো μ2/μ1 বসানো যায়। এই যে λ1/λ2, তাহলে μ2/μ1, μ2 হচ্ছে তরল মাধ্যমের, μ1 হচ্ছে শূন্য মাধ্যমের। তাহলে ডোরার প্রস্থের অনুপাত, এই তাকাও Z1/Z2, ভাই শূন্য মাধ্যমে তো 1, শূন্য মাধ্যমের প্রতিসারাঙ্ক 1 μ2, তাহলে μ2 কত? μ2 হচ্ছে এই যে তরলে, এই যে তরলের প্রতিসারাঙ্ক μ2, তাহলে এটা 3/2, তাহলে Z1 Z2 3:2, এই হচ্ছে आंसर। ডান, বুঝলা? এবার আসো 4 নম্বর, বলা হচ্ছে ইয়ং এর দ্বিতীয় পরীক্ষায়, ইয়ং এর দ্বিতীয় পরীক্ষায় শূন্য মাধ্যম হতে
কোনো তরল মাধ্যমে শূন্য মাধ্যমতে কোনো তরল মাধ্যমে পরীক্ষাটি করা হলে ঝালরের কৌণিক ব্যাপ্তি 30% হ্রাস পায়। তরলের প্রতিসারাঙ্ক কত? তরলের প্রতিসারাঙ্ক বের করতে হবে। অপশন এ তরলের প্রতিসারাঙ্ক 0.7, অপশন বি তরলের প্রতিসারাঙ্ক 0.3, অপশন সি 10/7 আর অপশন ডি 10/3। বলো দেখি, বলো কি বলছে, ভালো করে দেখো। ইয়ং এর দ্বিচির পরীক্ষা, ব্যতিচার, বুঝলাম। বলছে শূন্য মাধ্যমতে কোনো তরল মাধ্যমে পরীক্ষাটি করা হলে ঝালরের কৌণিক ব্যাপ্তি এত পার্সেন্ট। ঝালরের কৌণিক ব্যাপ্তি, ঝালরের কৌণিক বিস্তার, তো ঝালরের কৌণিক বিস্তার তাহলে শূন্য মাধ্যমে যখন ছিল তখন ঝালরের কৌণিক বিস্তার কোণ থেটা 1 বললাম, থেটা 1 λ/a, তাই না? ইয়ং এর দ্বিতীয় পরীক্ষায় কই, এই যে মনে টনে পড়ে, এই যে এটা, এই যে ব্যতিচারে ঝালরের কৌণিক বিস্তার λ/a, এই যে λ/a, এটা হচ্ছে কোন মাধ্যমে? শূন্য মাধ্যমে। এবার তরলে ঝালরের কোণ থেটা 2 হবে λ/a, তাহলে পার্থক্য কোথায়? আরে ভাই এ তো সেম থাকবে, এখানে হবে λ1, এখানে হবে λ2। তাহলে এবার ভাগ দিয়ে দাও তো, থেটা 2/θ1 λ2/θ1 না, ভাগ দিয়ে দাও। এবার দেখো থেটা 1 থেটা, ভালো করে শোনো, থেটা 1 থেটা 2 কত? থেটা 2 কি বলতেছে? বলছে তরলে নিমজ্জিত করলে 30% কোণ হ্রাস পায়। আচ্ছা 30% হ্রাস পাইলে থাকে কয় পার্সেন্ট রে ভাই? কয় পার্সেন্ট থাকে? 30% বাদ, থাকলো কত? 70%। তাহলে থেটা 2 হচ্ছে 70%, তাহলে 0.70 থেটা, বুঝছো? আর যদি মনে করো খুব ঢং করে বের করো তাহলে থেটা 2 হবে থেটা মাইনাস থেটা এ 30%, তারপরে থেটা মাইনাস 30/100। ওই ঢং করা যাবে? ওই ঢং করার সময় আছে নেই। এবার λ2/λ1, এই যে λ2/λ1 কিন্তু এবার ঠিক আছে, λ2/λ1 কিন্তু, তাহলে λ2/λ1 মানে μ1/μ2, ভাই μ1/μ2 কত? μ1 তো বায়ুর প্রতিসারাঙ্ক, শূন্য মাধ্যমের প্রতিসারাঙ্ক 1, μ2 বের করতে হবে, থেটা কাটাকাটি। তাহলে অতএব μ2 ইকুয়াল টু হবে 1/0.7। তো 1/0.7 মানে 10/7, তাহলে आंसर হচ্ছে 10/7 সি। ঠিক আছে, কতজন আন্দাজে কত ঢিল ছড়ে, কোথাও লাগে না, বুঝতে পারছি। 5 নম্বর বলতো ইয়ং এর দ্বিচির পরীক্ষায় চতুর্থ উজ্জ্বল ডোরার পথ পার্থক্য কত? চতুর্থ উজ্জ্বল ডোরার পথের পার্থক্য কত? চতুর্থ উজ্জ্বল ডোরার জন্য পথ পার্থক্য কত? এইট ল্যামডা, 4 ল্যামডা, 3 ল্যামডা, 3/2 ল্যামডা, বলো কোনটা? এইটা একেবারে পানির মতো সহজ, 4 ল্যামডা। ইয়ং এর দ্বিচির, তাহলে ব্যতিচার, ইয়ং এর দ্বিচির পরীক্ষা ব্যতিচার, ওকে।
তাহলে ব্যতিচারের ক্ষেত্রে উজ্জ্বল উজ্জ্বল, তাহলে ব্যতিচারের ক্ষেত্রে উজ্জ্বলের পথের পার্থক্য ডেল এক্স, সূত্র কি? এ সাইন থিটা ইকুয়াল টু 2n λ/2 বা n ল্যামডা। তো আমার এটুকু দরকার নেই, আমার দরকার ডেল এক্স এর মান সরাসরি। চতুর্থ উজ্জ্বল, এর মান 4, যা বলবে তাই, তাহলে 4 ল্যামডা, শেষ। এই বুঝতে পারছো? সহজ কোশ্চেন। তাহলে ডান। ছয় নম্বর, ইয়ং এর দ্বিচির পরীক্ষায় তরঙ্গদ্বয়ের বিপরীত দশায় মিলিত হওয়ার ফলে তরঙ্গের বিপরীত দশায় উপরিপাতনের ফলে তরঙ্গদ্বয়ের বিপরীত দশায় উপরিপাতনের ফলে ধ্বংসাত্মক ব্যতিচারের জন্য পথ পার্থক্য কত হবে? অপশন এ 2n - 1 λ/2, অপশন বি 2n λ/2, এটা রাবিতে আসা একটা কোশ্চেন। 2n + 1 λ/2, (4n + 2 λ). বলো সঠিক অ্যান্সার কোনটা? দেখো যে ভাই কি বলছে, ইয়ং এর দ্বিচির মানে ব্যতিচার। তাহলে প্রথম কথা হচ্ছে ব্যতিচার বুঝে গেছি। তরঙ্গদ্বয়ের বিপরীত দশায় উপরিপাতনের ফলে ধ্বংসাত্মক ব্যতিচার ডেল এক্স ইকুয়াল টু পথের পার্থক্য চাইছে, বিজোড় 2n - 1 λ/2, 2n + 1 λ/2, এটাও হয়। হ্যাঁ, যদি 2n - হয়, 2n - 1 দাও, n এর মান 1 থেকে শুরু, যা বলবে তাই 1 থেকে শুরু কত থেকে? 0 থেকে, তাহলে লাভ দিয়ে এটা পূরণ করা যাবে না। আর যদি 2n + 1 দাও, তাহলে n এর মান 0 থেকে শুরু। তাহলে অ্যান্সার কোনটা? সি। এবার বিশ্বাস নলে আমি তোমারে লিখে দিয়েছিলাম না ম্যাথ করার জন্য, সব একসাথে লিখে দিয়েছি না, দেখো এখানে, দেখো ওখানেই আছে, দেখো। ঠিক আছে দাদা, কোশ্চেনে কি মানও থাকবে? হ্যাঁ অবশ্যই, যদি অপশনে এটা আর এটা থাকে, এইটা আর এইটা দুইটাই যদি অপশনে থাকে, তাহলে অবশ্যই দেওয়া থাকবে এটা। ঠিক আছে, এটা রাবিতে আসছিল, দেখবা কোশ্চেন ব্যাংকে আছে, দেওয়া আছে। এবার আসো 7 নম্বর, একক চিরের দরুন অপবর্তন পরীক্ষাটি প্রথমে 3/2 প্রতিসরাঙ্কের তরলে এবং দ্বিতীয়বার 4/3 প্রতিসরাঙ্কের তরলে ঘটানো হলো। উভয় ক্ষেত্রে কেন্দ্রীয় চরমের কৌণিক বিস্তারের অনুপাত
কৌণিক বিস্তারের অনুপাত কত? অপশন এ 9/8, অপশন বি 8/9, অপশন সি 12/6। ঠিক আছে, 12/6 মানে তো 2, আর অপশন ডি 1/2। ঠিক আছে, এইবার দেখো প্রশ্ন পড়তে হবে ভালো করে। একক চির অপবর্তন, এই যে একক চির একটা চির, তাহলে এটা অপবর্তন, আর অপবর্তন উল্লেখ আছে, এই যে অপবর্তন। ঠিক আছে, অপবর্তন উল্লেখ আছে। তো বলছে প্রথমে এই প্রতিসারাঙ্কের তরল, পরবর্তীতে এই প্রতিসারাঙ্কের তরল, তাহলে এটা μ1 আর এটা μ2। তো দুই ক্ষেত্রে আমরা এক্সপেরিমেন্ট করার পরে যে কেন্দ্রীয় চরমের কৌণিক ব্যাপ্তি পাবো, কৌণিক বিস্তার পাবো, তার অনুপাতটা বের করতে বলছে। ভাই প্রথম ক্ষেত্রে দেখো ব্যাপ্তি দেখে আসো, সূত্র দেখে আসো, 2λ/a, তাহলে 2λ1/a। আর দ্বিতীয় ক্ষেত্রে কেন্দ্রীয় চরমের ব্যাপ্তি θ2, তাহলে 2λ2/a। ঠিক আছে, এবার দুইটা সুন্দর করে ভাগ দিয়ে দাও, তাহলে θ1/θ2, 2a, λ1/λ2, এটা মানেই তো μ2/μ1। তাহলে বসাও এবার, তাহলে θ1 আর θ2 এর রেশিওটা চাইছে, তো μ2/μ1, কত সহজ ম্যাথ। 4/3, 3/2, তাহলে 4/3, উপরে 2 নিচে 3, তাহলে 4 দুগুণে 8/9, 8/9, অপশন বি। কি পারবা না বলো? গুড। এবার 8 নম্বর বলা হচ্ছে फोर मिलीमीटर বেশি হয়ে গেল, 0.04 মিলিমিটার বেধের একটি চিরকে, 0.04 মিলিমিটার বেধের একটি চিরকে 8 × 10⁻⁷ বেধের একটি চিরকে এত মিটার তরঙ্গ দৈর্ঘ্যের আলো দ্বারা আলোকিত করা হচ্ছে। দ্বিতীয় অবমের অপবর্তন কোণ নির্ণয় করো। অপবর্তন কোণ কত? ঠিক আছে, দ্বিতীয় অবমের অপবর্তন কোণ কত? দেখো আমি তো ডাটা প্রথমে ইচ্ছা মতো দিছি, তো সমস্যা নাই, যদি হিসাব না হয় আমরা সংশোধন করে দিব। এত মিলিমিটার বেধের একটি চিরকে বলো কয়টা চির? একটি চির, একটি, তাহলে দ্যাট ইজ ব্যতিচার নাকি অপবর্তন। তাহলে একক চির অপবর্তন, যে এত মিটার তরঙ্গ দৈর্ঘ্যের, এটা ল্যামডা আর এটা এ, আলো দ্বারা আলোকিত করা হলো দ্বিতীয় অবমের অপবর্তন কোণ। ভাই অবম মানে অন্ধকার, তাহলে এন এর মান দ্বিতীয়, এন এর মান 2, তাহলে অন্ধকার এন এর মান 2। তো অন্ধকারের জন্য শর্ত কি ছিল? del x a sin θ ইকুয়াল টু n ল্যামডা। ঠিক আছে, আমাদের থেটা বের করতে হবে, তাহলে sin θ ইকুয়াল টু n ল্যামডা। 2 ল্যামডার মান 8 × 10⁻⁷, বুঝছো? 8 × 10⁻⁷, আর a এর মান ভাগ a হচ্ছে 0.04 × 10⁻³
ইন্টু 10⁻³ ঠিক আছে। কোণের হিসাব তো ক্যালকুলেটর ছাড়া হবে না, দুঃখের বিষয়, কি আর করবা, ক্যালকুলেটর ছাড়া কোণের হিসাব হবে না। আমরা চাইছিলাম একটু ক্যালকুলেটর ছাড়া হিসাব করতে, তাহলে একটা কাজ করি, এর মানটাকে একটু চেঞ্জ করে দিই। 8 না, এখানে এটা ধরো 16 গুণ 10⁻⁷ এত মিটার। আর এখানে 4-এর জায়গায় 8-এর জায়গায় 4 দাও, 4 ইন্টু 10⁻⁷, ঠিক আছে, এটা দাও, তাহলে দেখি কি আসে। তাহলে এন এর মান 2, ল্যামডার মান 4 ইন্টু 10⁻⁷, আর এটা 16 গুণ 10⁻⁷। এইবার 10⁻⁷, 10⁻⁷ কাটাকাটি, 4 দুগুণে 8, 8/16, হাফ। তাহলে সাইন থেটা ইকুয়াল টু হাফ, সাইন থেটা হাফ। তাহলে কোণের মান কত ডিগ্রি? 30 ডিগ্রি। বুঝছো তো? তোমার যদি ম্যাথ আসে তো তোমার এরকম আসবে আর কি, যাতে তুমি সহজে করতে পারো, বুঝলা? তো ঘাবড়ানোর কিছু নাই, তোমার অপশন গুলা এমন থাকবে যেন তুমি ক্যালকুলেটর ছাড়া হিসাব করতে পারো, বা প্রশ্নটা এমন থাকবে। তাহলে অ্যান্সার হচ্ছে এটা। কি বোঝা গেছে? এবার আসো সমাবর্তন। এই যে এটা খুব ইম্পর্টেন্ট একটা টপিক, সমাবর্তন। দেখো, সমাবর্তন বা পোলারাইজেশন আসলে কি? আমরা গত ক্লাসে কোন একটা উৎস থেকে নির্গত আলোর দুইটা ফিল্ড আঁকছিলাম না, একটা ইলেকট্রিক ফিল্ড, একটা ম্যাগনেটিক ফিল্ড। তো কোন একটা উৎস থেকে যখন আলোক তরঙ্গ নির্গত হয় তখন আলো অনেকগুলো তলে নির্গত হয়। দাঁড়াও তোমাকে একটু দেখা, এগুলো তুলতে হবে না, আঁকতে হবে না, জাস্ট একটু দেখে রাখো। পোলারাইজেশন, দেখো এই যে এই চিত্রটা একটু দেখো, দেখো এই যে কোন একটা উৎস থেকে যখন আলো নির্গত হয়, এই যে চিত্রটা ভালো করে দেখো, কোন একটা উৎস থেকে যখন আলো নির্গত হয় তখন আলো অনেকগুলো তলে নির্গত হয়। দেখো এইগুলো অনেকগুলো তলে নির্গত হয়। এই আলোটাকে বলা হয় আনপোলারাইজড লাইট বা তল অসমাবর্তিত আলো। এবার এই তল অসমাবর্তিত আলোকে আমি একটা পোলারাইজেশন ফিল্টারের মধ্য দিয়ে আসতে দিব। দিলে দেখো একটা তল আছে, দেখো এখানে আগে কতগুলো তল ছিল বিভিন্ন কালারের, একটা তল আছে, তাহলে একটা তলে আসাকে বলা হয় পোলারাইজড লাইট বা সমাবর্তিত আলো। তাহলে অসমাবর্তিত আলোকে যে প্রক্রিয়ার মাধ্যমে সমাবর্তিত করা যায় তাকেই বলা হয় সমাবর্তন। বুঝছো? এই দেখো অনেক চিত্র আছে এখানে, এই যে এই চিত্রটা দেখো, এখানে দুইটা তল ছিল, এই যে দুইটা তল ছিল, এখানে দুইটা তল ছিল। দেখো এই পোলারাইজড ফিল্টারের মাধ্যমে, পোলারয়েডের মাধ্যমে যখন এই পাশে আসছে তখন একটা তলে চলে আসছে না। ক্যামেরা, সানগ্লাসে এরকম এইগুলা ব্যবহার করা হয়, পোলারাইজড ফিল্টার ব্যবহার করা হয়। এই কারণে অনেক সময় দেখবা সূর্যের, ধরো সূর্য আছে, সূর্যের দিকে সরাসরি তাকানো যাচ্ছে না, চশমা চোখে দিয়ে তাকানো যায়, কারণ চশমাটা, সানগ্লাসটা কি করে, সূর্যের যে আলোক রশ্মি ওটাকে পোলারাইজড করে ফেলে, আনপোলারাইজড আলোকে পোলারাইজেশন ঘটাই ফেলে। তো এই যে এগুলাই হচ্ছে পোলারাইজেশন। দেখো যে চিত্র, এটা হচ্ছে পোলারাইজেশন। এই চিত্রগুলাই হচ্ছে পোলারাইজেশনের চিত্র। বহুত চিত্র এরকম দেখবা, গুগলে সার্চ দিলে পাওয়া যাবে বহুত চিত্র। এখন আসো আমাদের এখান থেকে হিসাব নিকাশের কি ব্যাপার আছে। তো আসো আমি তোমার একটু হিসাব নিকাশের ব্যাপারটা বলি। দেখো মনে করো এটা হচ্ছে একটা তল অসমাবর্তিত আলো, একটু আঁকি, হ্যাঁ, এই যে এটা হচ্ছে একটা তল অসমাবর্তিত আলো, তাহলে দুইটা তল, এই যে এই একটা তল অনুভূমিক তল সবুজটা, এই যে সবুজটা হচ্ছে অনুভূমিক তল আর গোলাপিটা হচ্ছে উলম্ব তল। এটা হচ্ছে আনপোলারাইজড লাইট। দেখো দুইটা তল আছে,
তো এর ইন্টেন্সিটিটাকে আমরা বলবো, তীব্রতাকে বলবো আই নট, এর তীব্রতা। এবার আমরা একটা পোলারাইজ ফিল্টারের মধ্যে দিয়ে, পোলারয়েডের মধ্যে দিয়ে এই আলোটাকে যদি পাস করতে দিই, পোলারয়েড ফিল্টার কি, পোলারাইজেশন ফিল্টার বা বলতে পারো পোলারয়েড কি, এরকম একটা টুরমালাইন ক্রিস্টাল, ঠিক আছে? এটা হচ্ছে 6 তল বিশিষ্ট একটা প্রিজম, যেটা এইটা হচ্ছে অপটিক্যাল অ্যাক্সিস, আলোকক্ষ। এর মধ্যে দিয়ে একটা তল পাস করে এই পাশে আসতে পারবে। কোনটা এই পাশে আসতে পারবে বলো তো দেখি, বলো তো দেখি কোনটা এই পাশে আসতে পারবে? গোলাপিটা না সবুজটা? বলো কোনটা এই পাশে আসতে পারবে, গোলাপিটা না সবুজটা? গোলাপিটা এইভাবে যাইতেছে, এইভাবে, আর সবুজটা এইভাবে যাইতেছে। তাহলে দেখো দরজা হচ্ছে এটা, এই যে লম্বভাবে দরজা, ধরো সরু একটা দরজা, সরু একটা দরজা, তুমি এভাবে ব্যাংলাপ দিতে দিতে ব্যাংলাপ দিতে দিতে যাইতেছো, পাস করে যাইতে পারবা। কিন্তু তুমি যদি এরকম সাপের মতো আঁকা বাঁকা হয়ে যাইতে থাকো, দরজায় গিয়ে ধাক্কা লাগবে। তাহলে এই গোলাপিটা, পিঙ্ক কালারেরটা পাস করে আসতে পারবে। তাহলে দেখো দুইটা তল ছিল, একটা তল হয়ে গেছে। এই দুইটা তলের আলো যখন একটা তলে চলে আসবে, এটাকেই বলা হবে সমাবর্তন। এই যে এই ঘটনাটাই হচ্ছে সমাবর্তন, ঠিক আছে? তাহলে এখন তীব্রতা কত হয়ে গেল? এখন তীব্রতা হয়ে গেল I নট বাই 2। এখন তীব্রতা হয়ে গেল I নট বাই 2, অর্ধেক। কারণ আগে যদি তীব্রতা I নট হয়, তাহলে এখন তীব্রতা I নট বাই 2 না? সিম্পল। এইবার আমি যদি এই টুরমালাইন ক্রিস্টালটাকে আরেকটু বাঁকায় রাখি, যদি আমি একেবারে এভাবে রাখি, ধরো টুরমালাইন ক্রিস্টাল এইভাবে আছে, তাহলে বলো তো এই পাশে আলো কতটুকু আসবে? বলো বলো বলো, কতটুকু আসবে? 0। এবার টুরমালাইন ক্রিস্টাল এভাবে আছে, তো এই গোলাপিটা যাইতে পারবে এর মধ্যে দিয়ে? যাইতে পারবে? যাইতে পারবে না, এর অক্ষ তো এই যে এভাবে আছে। তাহলে ওই পাশে কি হবে? আলো 0, কোনো আলো নেই। কিন্তু যদি আমি একটু এভাবে বাঁকায় রাখি, আমি যদি একটু এইভাবে বাঁকায় রাখি, তাহলে কিন্তু ওই পাশে একটু আলো পৌঁছাইতে পারবে, একটু পৌঁছাইতে পারবে, অনেক বেশি না, বাট একটু আলো কিন্তু পৌঁছাইতে পারবে। একটু আলো, কতটুকু? এই যে সামান্য একটু। দেখো বিস্তার কমে গেছে, এর বিস্তার আগে ছিল A, ধরো এর বিস্তার ছিল A, এখন এর বিস্তার কমে গেছে, এই যে বিস্তার কমে গেছে, এর বিস্তার অনেক কমে গেছে, এই বিস্তার এতটুকু হয়ে গেছে। তাহলে কি হইলো? এই যে এইটার অক্ষের সাথে, দেখো এইটার অক্ষের সাথে এটাকে বলা হয় পোলারাইজার, ঠিক আছে? পোলারাইজার, পোলারাইজার। আর এটাকে বলা হয় অ্যানালাইজার, অ্যানালাইজার, অ্যানালাইজার। তাহলে অ্যানালাইজারটাকে আমি কি করছি? একটু বাঁকায় রাখছি। কি? পোলারাইজারের অক্ষের সাথে, প্রথমটার অক্ষের সাথে, এই যে প্রথমটার অক্ষ, প্রথমটার অক্ষের সাথে থেটা কোণে বাঁকায় রাখছি, প্রথমটার অক্ষের সাথে থেটা কোণে বাঁকায় রাখছি। কি কথা বুঝছো? তাহলে এটা A, এই যে এর বিস্তারটা A। তাহলে এই দিক বরাবর যে উপাংশটা দাঁড়াবে, এদিক বরাবর যে উপাংশটা দাঁড়াবে, যে উপাংশটা এই তলের মধ্য দিয়ে যাইতে পারবে, এই অক্ষের মধ্য দিয়ে যাইতে পারবে। দেখো চিন্তা করো, মনে করো তোমার ঘরের দরজা এরকম সরু, তুমি এরকম ভাবে লাফ দিয়ে মাথা উঁচু করে চলে গেছো, কিন্তু ধরো পথ একটু বেঁকে গেছে, দরজা ধরো হেলে গেছে, ঝড়ে দরজা হেলে পড়ছে, এভাবে বেঁকে গেছে। তাহলে এখন তোমার যদি দরজা দিয়ে ঢুকতে, তোমার একটু মাথা কাত করে তারপরে ঢুকতে হবে না? তাহলে এই যে A এভাবে আছে, তাহলে মাথা কাত করে ঢুকতে হবে, এভাবে কাত করে ঢুকতে হবে। তো কাত করে ঢুকলে কতটুকু ঢুকবে? পুরা A ঢুকবে, A cos θ ঢুকবে। তাহলে এইটার বিস্তার কত? এইটার বিস্তার A cos θ। যে কোনো তীব্রতা হচ্ছে বিস্তারের বর্গের সমানুপাতিক। আমি যদি বলি এখানে তীব্রতা কত? I নট বাই 2, তো সেই I নট বাই 2 এখানকার বিস্তার এর বর্গের সমানুপাতিক। তাহলে অতএব I নট বাই 2 এটা সমানুপাতিক KA²। ঠিক আছে? আমি যদি বলি এইখানে তীব্রতা কত? এখানে তীব্রতা ধরো I প্রাইম, তাহলে এই I প্রাইম হবে এইখানকার বিস্তার A cos θ তার বর্গের সমানুপাতিক, A cos θ তার বর্গের সমানুপাতিক। দেখো তাহলে অতএব I প্রাইম হবে সমানুপাতিক চিহ্ন উঠে গেল KA² cos² θ। তাহলে KA² মানে I নট বাই 2, KA² মানে I নট বাই 2। তাহলে অতএব I প্রাইম হবে I নট বাই 2 cos² θ। I প্রাইম হবে I নট বাই 2 cos² θ। এটাকে বলা হয় মেলাসের সূত্র বা মালুসের সূত্র। ঠিক আছে? এটা হচ্ছে মেলাসের সূত্র, এটা মাথায় রাখতে হবে, মেলাসের সূত্র। এইবার দেখো খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, বলো তো এই I নট যে তীব্রতা, এটা কার তীব্রতা? কোন আলোর তীব্রতা? তল সমাবর্তিত নাকি অসমাবর্তিত? এটা কেমন আলো? তল অসমাবর্তিত, অসমাবর্তিত দুইটা। তাহলে অসমাবর্তিতর তীব্রতা
তল অসমাবর্তিতর তীব্রতা আই নট, আর এটা আই নট বাই টু তল সমাবর্তিতর তীব্রতা। তাহলে তল সমাবর্তিত তার তীব্রতা আই নট বাই টু। তাহলে এখানে আই নট হচ্ছে তল অসমাবর্তিত আলো, আর আই নট বাই টু হচ্ছে সমাবর্তিত আলো। মাথায় রাখবা কথাটা, বুঝতে পারছো? তাহলে এবার একটা জিনিস দেখো, খুব ভালো করে খেয়াল করো। দেখো একটা মজার ব্যাপার দেখো, এইটা এখানে ধরো আলো আছে, এই আলোর বিস্তার, আলোর তীব্রতা হচ্ছে আই নট। একটা টুরমালাইন ক্রিস্টাল এভাবে আছে, এই যে প্রথম পোলারাইজার, প্রথমটার অক্ষ ধরো, এই যে প্রথমটা একটা দাগ দিলাম, ঠিক আছে, এই যে একটা দাগ দিয়ে প্রকাশ করলাম, এই যে একটা দাগ এভাবে। তাহলে প্রথমটা এভাবে আছে, তাহলে বলো তো প্রথমটা অতিক্রম করে যখন এই পাশে আসবে তখন কত হবে, তীব্রতা কত হবে? এখানে ছিল আই নট, প্রথমটা অতিক্রম করে এই পাশে আসলে তীব্রতা কত হয়ে যাবে? আই নট বাই টু। সেম কেন? সেম কেন? আই নট বাই টু হবে না? কি বললো এটা? সেম কেন হবে? আই নট প্রথমটা অতিক্রম করে যখন আসবে তখন কত হবে? আই নট বাই টু। বুঝলা? এবার এইখানে আগের দেখো, আগে ক্রিস্টালটা ছিল, টুরমালাইন ক্রিস্টালের অপটিক্যাল অ্যাক্সিস ছিল এটা, এই যে ডট 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 দিয়ে রাখলাম, আগের অ্যাক্সিসটা হচ্ছে এটা। এবার এর সাথে বেঁকে আছে কত কোণে? থিটা কোণে বেঁকে আছে। পরেরটা কোনটা? এই যে এটাকে এর সাথে এই যে থিটা কোণে বাঁকায় রাখা হয়েছে। তাহলে এই পাশে যে আলোটা আসবে সেটার তীব্রতা কত হবে? সেটার তীব্রতা হবে, ভালো করে বুঝো, এই পাশে যেটা হবে সেটার তীব্রতা হবে আই নট বাই টু, অর্থাৎ এর সামনে যা ছিল, দেখো এর সামনে যা ছিল তার কজ স্কয়ার থিটা গুণ, বুঝছো? এই ধারা চলতেই থাকবে। দেখো ভালো করে বুঝবা। এবার আমি যদি এই যে অপটিক্যাল অ্যাক্সিস, এটার অপটিক্যাল অ্যাক্সিস রাখলাম, এর সাথে যদি আরেকটা টুরমালাইন ক্রিস্টালকে আবার থিটা কোণে বাঁকায় রাখি, তাহলে কি হবে? আবার যদি থিটা কোণে বাঁকায় রাখি তাহলে কি হবে? তাহলে সহজ হিসাব, এর আগে কত ছিল? আই নট বাই টু তার কজ স্কয়ার থিটা। তাহলে এর আগে কত আছে বলো? আই নট বাই টু কজ স্কয়ার থিটা, তার আবার কজ স্কয়ার থিটা। ঠিক আছে, কথা বুঝছো? দেখো অনেকে বোঝো নাই, আবার একটু বোঝার ট্রাই করো। দেখো আই নট প্রথমটা অতিক্রম করে যখন আসবে তখন আই নট বাই টু, তারপরে থিটা কোণে বাঁকানো হইলে এর আগে কত ছিল? আই নট বাই টু তার কজ স্কয়ার থিটা। এই ধারা চলতেই থাকবে। তাহলে আমি আরেকবার রাখি এখানে, দেখো ভালো করে বুঝো। প্রথমে ছিল আই নট, একটা টুরমালাইন ক্রিস্টাল অতিক্রম করে এই পাশে আসলে আই নট বাই টু। ভাই আই নট বাই টু কজ স্কয়ার হবে না? আরে একটা প্রথমটা অতিক্রম করে এই পাশে আসলে আই নট বাই টু। এইবার আসো, প্রথমটা এভাবে ছিল, এবার তার সাথে থিটা কোণে রাখা হচ্ছে দ্বিতীয়টাকে, এই যে প্রথমটা, এটা দ্বিতীয়টা, প্রথমটা পোলারাইজার, দ্বিতীয়টা অ্যানালাইজার। এবার এই পাশে যখন আসবে তাহলে এর আগে যে আলোটা আছে কত? আই নট বাই টু তার কজ স্কয়ার থিটা, ওকে, তার কজ স্কয়ার থিটা। আবার এবার দ্বিতীয়টা এরকম ছিল, দ্বিতীয়টার সাথে থিটা কোণে বাঁকায় রাখা হয়েছে, এই যে থিটা কোণে বাঁকায় রাখা হয়েছে কাকে? 3 নম্বরটাকে, তৃতীয়টাকে। তাহলে এর আগে আলো কত? এর আগে হচ্ছে আই নট বাই টু কজ স্কয়ার থিটা, তাহলে তার আবার কজ স্কয়ার থিটা, চলতেই থাকবে। এবার মনে করো এটা 3 নম্বরটা, এই যে এটা 3 নম্বরটা, এটা তৃতীয়টা, এবার এর সাথে আবার থিটা কোণে চতুর্থটা আছে। তাহলে এই পাশে কি হবে? এই পাশে হবে এর আগে যে আলো আছে, অর্থাৎ আই নট বাই টু কজ স্কয়ার থিটা তার আবার কজ স্কয়ার থিটা, চলতেই থাকবে এই ধারা, এটা চলতেই থাকবে। বুঝতে পারছো? তাহলে প্রথমটা অতিক্রম করে অর্ধেক হবে, তারপরে কজ স্কয়ার থিটা চলতেই থাকবে। প্রথমটা অতিক্রম করে অর্ধেক হবে, আই নট বাই টু হবে, তারপরে কজ স্কয়ার থিটা, আবার কজ স্কয়ার থিটা, আবার কজ স্কয়ার থিটা, আজীবন এই ধারা চলতেই থাকবে। ঠিক আছে, অধ্যায় কি আজকে শেষ হয়ে যাবে? হ্যাঁ, ছোট্ট অধ্যায়, এই তো। এবার এখান থেকে যে প্রবলেম আসে, এখান থেকে ভার্সিটিতে একটা প্রবলেমই আসে, আসো সেটা একটু দেখি। বলা হচ্ছে দুটি সমাবর্তক ফালি
দুটি সমাবর্তক ফালি পরস্পরের অক্ষের সাথে 60 ডিগ্রি কোণে রাখা আছে, কোণে রাখা আছে। এর এক প্রান্ত হতে তল অসমাবর্তিত আলো পাঠানো হলো। তাহলে এক প্রান্ত হতে তল অসমাবর্তিত আলো পাঠানো হলো। তাহলে নির্গত আলো সমাবর্তিত আলোর কত গুণ? সমাবর্তিত আলোর কত গুণ এবং অসমাবর্তিত আলোর কত গুণ? অসমাবর্তিত আলোর কত গুণ? দেখো কোশ্চেন বড় হইলে কিন্তু কোশ্চেনের অ্যান্সার কিন্তু বড় না, অ্যান্সার খুবই ছোট। এই যে একজন অলরেডি অ্যান্সার বলে দিছে, বাহ, গুড, ভেরি গুড। দেখো আই নট, এই যে তল অসমা, তাই না? তল অসমা, প্রথম ক্রিস্টাল আই নট বাই 2, তল সমা, বোঝা গেছে? তল সমাবর্তিত। এবার পরে এই প্রথমটার সাথে দ্বিতীয়টাকে রাখা হয়েছে 60 ডিগ্রি কোণে। তাহলে এই পাশে যে আলোটা আসবে, এই যে আই প্রাইম বলছিলাম, তাহলে আই নট বাই 2 কজ স্কয়ার থিটা, তাই তো? তাহলে আই নট বাই 2 বাই কস স্কয়ার 60 ডিগ্রি, কস 60 1/2, তাহলে 1/4 আই নট বাই 2, বুঝছো? এবার আই নট বাই 2 তল সমাবর্তিত, তাহলে 1/4 এটা কি গুণ তল সমাবর্তিত, ঠিক আছে? আই নট বাই 2 তল সমাবর্তিত, তো তল সমাবর্তিতর কত গুণ? 1/4 গুণ। তল সমাবর্তিতর কত গুণ? 1/4 গুণ, বোঝা গেছে? আর এখান থেকে আসো, এই যে 1/8 আই নট, ঠিক আছে? তাহলে 1/8 তল সমাবর্তিতর 1/4, তল অসমাবর্তিত আই নট তার 1/8, তাহলে তল অসমাবর্তিত তার 1/8 গুণ, শেষ। এখান থেকে এই কোশ্চেনই আসবে, এর চেয়ে আহামরি কঠিন কিছু আসবে না ভাই। আরেকবার, এই পাগল, আই নট তল অসমাবর্তিত, অর্ধেক হয়ে গেল, তল সমাবর্তিত, তারপরে 60 ডিগ্রি কোণ, তাহলে এই পাশে যে আলোটা হবে আই নট বাই 2 কজ স্কয়ার থিটা, তো কজ 60 মানে কি হাফ, হাফের বর্গ করলে 4, এই যে হাফের বর্গ করলে 1/4 আই নট বাই 2, তো আই নট বাই 2 হচ্ছে তল সমাবর্তিত আলো সমাবর্তিতর 1/4, আর আই নট হচ্ছে তল অসমাবর্তিতর 1/8। আই বাই 2 এ 2 কেন হলো? আই বাই 2 এ 2 কেন হলো? 2? আমারও তো প্রশ্ন, কেন হলো? এটাই কি তোমার প্রশ্ন? কি শুভ সরকার, এই আই নট বাই 2 কেন হলো? এই দেখো কেন আই নট বাই 2 হলো, এই যে আই নট বাই 2, তারপরে এই যে আই নট অর্ধেক আই নট বাই 2, কেন? কারণ এখানে দুইটা ছিল তল, দুইটা তলের একটা তল বাদ হয়ে গেছে, একটা তল আছে, তাহলে অর্ধেক হয়ে গেল। এখানে যদি আই নট হয়, এখানে হবে তার অর্ধেক। বুঝতে পেরেছ শুভ সরকার? এই হাত তোলো শুভ সরকার, হাত তোলো। মাহফিল করছেন নাকি ভাইয়া? হ্যাঁ, মাহফিল করতে হয়, তোমাদের মাঝে মাঝে পড়াইতে মাহফিল করা শুরু হয়ে যায়। ওকে, ডান। এইবার আসো আর একটা জিনিস, সেটা হচ্ছে প্রতিফলনের দ্বারা সমাবর্তন। প্রতিফলনের দ্বারা সমাবর্তন, প্রতিফলনের দ্বারা সমাবর্তন, ঠিক আছে? ব্রুস্টার ইকুয়েশন, ইয়েস, ব্রুস্টার ইকুয়েশন পড়বো এবার আমরা। দেখো, এটা হচ্ছে একটা স্বচ্ছ প্রতিসারক তল। প্রতিসারক, শোনো, প্রতিসারক তলে কিন্তু প্রতিফলনও হয়। এটা মনে করো স্বচ্ছ একটা প্রতিসারক মাধ্যম, ধরো পানি মাধ্যম বা কাঁচ মাধ্যম এখানে আছে, যার প্রতিসারাঙ্ক মিউ।
এবার এই তলে যদি তুমি একটা আলোক রশ্মি ফেলো, বুঝছো, তুমি যদি এই তলে একটা আলোক রশ্মি ফেলো, এই যে ফেললা একটা আলোক রশ্মি, এই তলে আলোক রশ্মি ফেললা, আলোক রশ্মি ফেললে এই তলে যদি তুমি আলোক রশ্মি ফেলো, আলোক রশ্মি ফেললে এই তলে প্রতিফলনও হবে, প্রতিসরণও হবে। তাহলে এটা হচ্ছে প্রতিফলন, এই যে ওই মাধ্যমে চলে গেল। আর অবিলম্ব আঁকি একটু, তাহলে প্রতিসরণ দেখাইতে পারবো। এটা অবিলম্ব। আর আলোক রশ্মি বেঁকে যখন এই মাধ্যমে চলে আসে, এই যে, তখন এটা হচ্ছে প্রতিসরণ। তাহলে এটা হচ্ছে প্রতিসরিত রশ্মি, প্রতিসরিত রশ্মি, বুঝলা? আর এটা হচ্ছে প্রতিফলিত রশ্মি। তো শোনো, অনেক হতে ভাই কোনো স্বচ্ছ প্রতিসারক মাধ্যমে দুটোই হবে, এরকম প্রতিফলন প্রতিসরণ দুইটাই হবে। হ্যাঁ রে ভাই, হবে। বাসার ধরো যে এই যে ডাইনিং টেবিলের ধরো যে কাঁচ, ওই কাঁচের উপর তুমি আলো ফেলবা, অন্ধকার করে, রুম অন্ধকার করে আলো ফেলবা। আলো ফেললে দেখবা ডাইনিং টেবিলের নিচে আলো চলে গেছে। তো ডাইনিং টেবিলের নিচে একটু আলো গেছে, আর একটা আলো দেখবা ধাক্কা খেয়ে দেওয়ালে চলে গেছে। তাহলে ওই যে ডাইনিং টেবিলের নিচে যে আলো গেল, ওটা প্রতিসরণ হয়ে গেছে, আর দেওয়ালে যেটা আলো চলে গেল সেটা প্রতিফলন হয়ে গেছে। তাহলে এই যে প্রতিফলন প্রতিসরণ দুইটাই হয়। তো শোনো, কোনো একটা মাধ্যমের জন্য এমন একটা আপতন কোণ আছে, যে আপতন কোণের জন্য প্রতিফলিত রশ্মিটা, এই যে প্রতিফলিত রশ্মি, এই প্রতিফলিত রশ্মিটা পুরোপুরি সমাবর্তিত হয়। এই যে রশ্মিটা, এই রশ্মিটা একটা সমাবর্তিত রশ্মি হয়। বুঝতে পারছো? মানে তুমি এখানে যে আলোটা ফেলছো, এই আলোটা হচ্ছে, এই যে আলোটা ফেলছো, ধরো আমি একটু যদি এই আলোটাকে এঁকে দেখাই, যে তুমি যে আলোটা ফেলছো সেই আলোটা হচ্ছে এরকম তল অসমাবর্তিত আলো। যে আলোটা ফেলছো সেই আলোটা এরকম তল অসমাবর্তিত আলো। এটা গিয়ে প্রতিফলিত হয়ে যখন এখানে আলোটা গেল, তখন সেটা সমাবর্তিত হয়ে গেল। এই যে আলোটা গেল না, এই আলোটা কি হয়ে গেল জানো? সমাবর্তিত আলো হয়ে গেল। এই যে সমাবর্তিত, দুইটা তল ছিল, একটা তল চলে আসছে, তো সমাবর্তিত হয়ে গেল। তো এরকম একটা আপতন কোণের জন্য এই ঘটনাটা ঘটে, বুঝলা? একটা আপতন কোণ, প্রত্যেকটা মাধ্যমের জন্য একটা নির্দিষ্ট কোণ আছে। এই কোণটাই যে আপতন কোণ আই। তো এই আপতন কোণের জন্য যখন প্রতিফলিত রশ্মি পুরোপুরি রূপে সমাবর্তিত রশ্মি হয়, এই আপতন কোণকে তখন বলা হয় সমাবর্তন কোণ। তখন আমরা এই আপতন কোণটাকে সমাবর্তন কোণ, পোলারাইজড অ্যাঙ্গেল বলে আইপি দিয়ে প্রকাশ করি, আইপি। ঠিক আছে? প্রতিসরণের ক্ষেত্রে না, প্রতিসরিত রশ্মি কি হবে ওটা আমার দেখার বিষয় না। প্রতিফলিত রশ্মি ও জাহান্নামে যাক, ওটা আমার দেখার বিষয় না। ও হবে না, ওইটার মানে এই কোণের জন্য ওর কোনো মানে হবে না যে ওটা সমাবর্তিত হবে, এটা হবে না, হবে প্রতিফলিত রশ্মির কথা। এবার আমরা কি জানি, প্রতিফলনের ক্ষেত্রে এই যে আপতন কোণ এবং প্রতিফলন কোণ পরস্পর সমান। তাহলে এই কোণটা যদি আইপি হয়, ভাই এই কোণটাও তো আইপি। এবার কথা হচ্ছে কি, বলা হচ্ছে বিজ্ঞানী ব্রুস্টারকে জিজ্ঞেস করা হয়েছে, তাকে জিজ্ঞেস করা হয়েছে, ভাই প্রতিফলিত রশ্মি কখন এরকম সমাবর্তিত হবে, প্রতিফলিত রশ্মি পুরাপুরি সমাবর্তিত কখন হবে? তো ব্রুস্টার তখন বলছে, যখন প্রতিফলিত আর প্রতিসরিত রশ্মি পরস্পর লম্ব হবে। তখন কখন? যখন প্রতিফলিত আর প্রতিসরিত রশ্মি এরা পরস্পরের সাথে কি হবে? লম্ব হবে, লম্ব 90 ডিগ্রি হবে। তখন এই কোণটা প্রতিসরণ কোণকে আর দিয়ে প্রকাশ করা হয়, এটা প্রতিসরণ কোণ আর। তাহলে এবার আসো দেখো তো ভাই, এই আর সমান সমান কত? পুরো কোণটা সরল কোণ 180 ডিগ্রি থেকে 90 ডিগ্রি বাদ যাবে, তা থেকে আইপি বাদ যাবে। পুরো কোণটা 180 থেকে 90 বাদ যাবে, আইপি বাদ যাবে। তাহলে 90 মাইনাস আইপি, বুঝলা? এটা আর এটা 90 মাইনাস আইপি। তাহলে এখন আমি যদি প্রতিসারাঙ্ক নির্ণয় করি, প্রতিসারাঙ্ক কি? এই মাধ্যমের প্রতিসারাঙ্ক কি? মিউ। তাহলে মিউ ইকুয়াল টু সাইন আই বাই সাইন আর। এই আই মানে আইপি, তাহলে মিউ ইকুয়াল টু সাইন আইপি ডিভাইডেড বাই সাইন আর। এই আর মানে 90 মাইনাস আইপি, ভাই সাইন আইপি 90 মাইনাস আইপি, সাইন 90 মাইনাস আইপি কজ আইপি, এটা ইকুয়াল টু মিউ। তাহলে সূত্রটা হচ্ছে ট্যান আইপি ইকুয়াল টু মিউ। এটাই হচ্ছে সমাবর্তন কোণ, বুঝলা? এখান থেকে কি কোশ্চেন আসবে? এখান থেকে ডিরেক্ট কোশ্চেন আসবে। কি কোশ্চেন বলে দিবে
বলে দিবে যে কোনো মাধ্যমের সমাবর্তন কোণ 30 ডিগ্রি, তাহলে উক্ত মাধ্যমের প্রতিসরাঙ্ক কত? তাহলে উক্ত মাধ্যমের প্রতিসরাঙ্ক কত এটা বের করতে বলবে ডিরেক্ট। তাহলে tan IP ইকুয়াল টু মিউ, তাহলে মিউ ইকুয়াল টু tan 30 বাই tan 30 ডিগ্রি মানে 1/√3। বুঝছো? শেষ। এটাই আসবে, এই ছাড়া ঘোরানো পেঁচানোর কিছু আসবে না, চলো তাহলে শেষ। তুলো। বলো তো আলো কি তরঙ্গ? বলো আলো কি তরঙ্গ? আলো হচ্ছে আর তরঙ্গ। ইয়েস, ইএম ওয়েভ, হ্যাঁ সেটাও বলা যাবে, কিন্তু আমি জানতে চাইছিলাম লম্বিক তরঙ্গ নাকি ই তরঙ্গ। ওকে, মোটামুটি হয়ে গেছে সব। পয়েন্টিং ভেক্টর থেকে শুধু সূত্রটা পড়বা ভাই, ওখান থেকে কোনো হিসাব আসবে না তোমার, শিওর থাকো। জাস্ট খালি পয়েন্টিং ভেক্টরের সূত্রটা পড়বা, যে এস ইকুয়াল টু ই ক্রস এইচ, এটা পড়বা খালি, ঠিক আছে? ওখান থেকে জাস্ট খালি এইটুকু আসবে, পয়েন্টিং ভেক্টরের নিচের কোনটি সঠিক সূত্র, এইটাই ছাড়া আর কিছু আসবে না। তাহলে আমাদের ভৌত আলোক বিজ্ঞান শেষ। এরপরে কোন অধ্যায় আছে? নিউক্লিয়ার ফিজিক্স, তাই তো? নিউক্লিয়ার ফিজিক্স ছোট একটা অধ্যায়, একটা ক্লাসেই হয়ে যাবে। নিউক্লিয়ার ফিজিক্স ছোট একটা অধ্যায়, একটা ক্লাসেই শেষ হয়ে যাবে। ওকে, টাটা, তাহলে ভালো থাকো।